আমি তামিম সরকার আইন মানি না, আইন তৈরি করি। তামিম বৈদেশিক কর্মীদের সামনে দাঁড়িয়ে চাপাতিটা অপর হাতে দিয়ে ভালোভাবে মালিশ করতে থাকে। আর আমার আইন এটাই বলে যে কুত্তার বাচ্চা আমার আব্বাজানের মারার প্ল্যান করেছে তার মাথা ছিনা থেকে আলাদা করতে হইব। তামিম এক কোপে সামনে দাঁড়ানো লোকটির মাথায় চাপাতি চালিয়ে দেয় আর ঘাড় বাঁকিয়ে অপর পাশে লোকটির দিকে তাকায়। তামিমের তাকানো মাত্র লোকটি প্যান্ট ভরে মুতে দেয়। তামিমের মুখে রক্তের ছিটা ফোটা দেখে লোকটির প্রাণ যায় যায় অবস্থা। শালা মরার আগে মুতে দিলি, যা তোর সাথীর সাথে যা, জাহান্নামে স্কোলিং। তামিম অপরজনকে একইভাবে চাপাতি দিয়ে পরপারে পাঠায়। উপস্থিত সকল নেতারা ভয়ে জড়সড় হয়ে যায়। তার মধ্যে কয়েকজন বুঝে গেছে তাদের উপরে যাওয়ার টিকিটও কনফার্ম হয়ে গেছে। এই মাহির, দরজা লাগা। তামিমের নির্দেশ শুনে কয়েকজন তাদের কদম পিছিয়ে নেয় আর ভিড়ের মধ্যে মিশে যায়। ডিআইজি। জি তামিম বাবা। 12 জন নেতার লাশের ময়নাতদন্তের রিপোর্ট বানাতে দেন। ঠিক আছে তামিম বাবা। কর্নেল ওসমানী। জি তামিম বাবা। বিকেলের প্রেস ব্রিফিং মুখস্থ করবেন। তামিম বাবা, স্কিপ যদি দিতেন। তামিম কর্নেল ওসমানীর সামনে যেয়ে তার টুপি সরিয়ে টাক মাথায় ফু দিয়ে পেছনে তাকে একটা বিশ্রী হাসি দেয় আর এক পা এক পা করে এগিয়ে যেতে যেতে বলে, লেখেন, প্রধানমন্ত্রী তানভীর সরকারের নির্বাচনে বাধা সৃষ্টি করতে এসে জাতীয় মন্ত্রী, পার্লামেন্টী ও আরও নেতারা যুক্ত হয়ে তানভীর সরকারকে মারতে এসে ধরা পড়ার ভয়ে নিজ হাতে বিষপান করিয়া পরে চলে গেছে। এতে কয়েকজন মন্ত্রী তানভীর সরকারকে বাঁচাতে এসে আহত হন। তামিম অন্য মন্ত্রীদের আহত হওয়ার কথা বলতেই আশেপাশে তাকায়। তামিমের তাকানোর সাথে সাথে কয়েকজন নেতা নিজেদের জামা কাপড় নিজেরাই ছিঁড়ে ফেলে আর দেয়ালে বা হাতের কাছে যা পায় তাই দিয়ে নিজেদের আঘাত করে। তামিমের নির্দেশ মতো নেতাদের এমন কাণ্ড দেখে পিছিয়ে যাওয়া নেতারা যে যার মতো দৌড় লাগায় সরকার বাড়ি থেকে বেরিয়ে নিজেদের জীবন বাঁচাতে। কিন্তু তামিমের নির্দেশ মতো আগে সকল দরজা লাগানো ছিল, তাই কেউ বাইরে যেতে পারেনি। তামিমের পঞ্চপাণ্ডব এক এক করে সকলকে সামনে এনে বসায় আর তামিম এক পা করে তখনও সেতুমন্ত্রীর কাছে এগিয়ে যেতে থাকে। তোর চুল বাল সবই তো পাকে গেছে রে। তুই এই পাকনা চুল দিয়া তুই আমার আব্বাজানরে পরপাটে পাঠানোর কথা ভাবস? তামিম এক কোপে সেতুমন্ত্রীর মাথা আলাদা করে দেয় আর পিছনে ফিরে হিংস্র বাঘের মতো মেঝেতে বসা নেতাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এভাবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট যাবৎ চলে তামিমের হত্যাকাণ্ড। এক পর্যায়ে তামিম ডিআইজির সামনে এসে দাঁড়ায়। এই কাটা সিরিয়াল লাশগুলো কীভাবে বিষপানে মরেছে এটা আপনাদের চিন্তার বিষয়। এটা নিয়ে যেন আমার আর ভাবতে না হয়। তামিমের কথায় তাল মিলিয়ে সব সামলে নিবে বলে তাকে জানায় ডিআইজি সাহেব। সবকিছু শেষে তামিম এসে দাঁড়ায় তার আব্বাজানের সামনে। এবার চোখ খুলে না বাজান। তামিম বলার সাথে সাথে তানভীর সরকার চোখ খুলে। তামিমের পুরো শরীরে রক্ত দিয়ে ভরা, মানুষের তাজা রক্ত লেগে আছে তার শরীরে। আপনি বাইরে যান বাবা যান, আমি আসছি। জি আব্বা। তানভীর সরকারের কথা মতো তামিম এবং তার পঞ্চপাণ্ডব সরকারি বাড়ির বিশাল বড় বাগানে চলে যায় আর মাঝ বরাবর দাঁড়ায় তামিম। শমশের। জি কর্তা। তানভীর সরকার একটা সোনার বালতি ভর্তি দুধ নিয়ে আসে। তানভীর সরকারকে আসতে দেখে তামিম মাটিতে বসে পড়ে। তানভীর সরকার এসে বালতি ভর্তি দুধ তামিমের মাথায় ঢালে। পরপর 3 বালতি দুধ ঢালা হয় তামিমের মাথায়। রুমে যে ফ্রেশ হয়ে আসেন বাবা যান। জি আব্বা। তানভীর সরকারের কথা মতো তামিম নিজের রুমে চলে আসে আর তানভীর সরকার বাগানেই দাঁড়িয়ে থাকে। আমার সকল পাপের শাস্তি আমি পাচ্ছি নিজের ছেলের মাধ্যমে। তানভীর সরকার চোখ বন্ধ করে 2 ফোঁটা চোখের পানি ফেলে। পাপ তো আমারও কিছু কম নাই কর্তা। পেছন থেকে আয়েশা সরকারের কথা শুনে তাকায় তানভীর সরকার। সেদিন যদি আপনার এই রাজনৈতিকতায় না যেতে বলতাম তাহলে হয়তো আমার ছেলেটাও সাধারণ মানুষের মতোই মানুষ হতো। নিজের সহধর্মিনীর কথা শুনে বুকটা কেঁপে ওঠে তানভীর সরকার। সে আয়েশা সরকারের সামনে দাঁড়ায় চোখের পানি মুছে দেয়। আমার আয়সা ঠিক ততটাই পবিত্র যতটা পবিত্র বৃষ্টির পানি হয়। আপনার কথায় আমার মতো মানুষ যদি নিরীহ মানুষে পরিণত হয় তাহলে নিশ্চয়ই তামিমও আপনার মতোই কারো কথায় নিরীহ মানুষে পরিণত হবে। কিন্তু আপনি তো আমার জন্যই রাজনীতিতে জড়িয়েছিলেন কর্তা। আপনার জন্য আমি রাজনীতি জড়াতেও পারি আবার ছাড়তেও পারি। তানভীর সরকার আয়েশাকে হাজারটা কথা বলে বোঝাতে গেলেও যুবতী বয়সের রাগের মাথায় করা ভুলের জন্য যে তার স্বামী সন্তানের নোংরা রাজনীতিতে জড়িয়েছে সেটার আফসোস সারা জীবনেও ভুলবে না। শিকদার বাড়ি। শোনো সুভার মা, কাল পরশুর মধ্যে সুভাকে চিটাগাং পাঠিয়ে দেব। হঠাৎ চিটাগাং কেন? সুভার বিয়ে তাই। মানে? যদি সুভার বিয়ে হয়ে যায় তামিম নিশ্চয়ই তাকে আর গ্রহণ করবে না। মাথা ঠিক আছে তো আপনার? যেখানে 24 ঘন্টা সুভার উপর নজর রাখা হয় সেখানে বিয়ে দিবেন আর তামিম সরকার তা জানবেন না? এত চিন্তা করে লাভ নেই সুভার মা, একটাই একমাত্র পথ।
সুভার মা স্বামীর এমন চিন্তার কথা জেনে আরো বেশি ভয় পেয়ে যায়। যেখানে পুরো দেশটাই তাদের কথায় চলে, সেখানে তার চোখ ফাঁকি দিয়ে কিভাবে বিয়ে দেবে সুভার অন্য কারোর সাথে? এটা কি এতটাই সোজা? সরকার বাড়ি। তামিম উপর থেকে ফ্রেশ হয়ে এসে নিচে নামতে থাকে। ততক্ষণে নিউজ রিপোর্ট সমস্ত কিছু শুরু হয়ে গেছিল। দেশের 12 জন নেতা মারা গেছেন। এটা রীতিমতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার মতোই। তামিম নিচে নামতেই তানভীর সরকার তাকে ডাকে। কোথাও বের হবেন বাবাজান? জি আব্বাজান। আজকে না বের হলে হয় না? আপনার বৌমা আমার অপেক্ষাতে আছে আব্বাজান, কিন্তু আপনি বললে আমি এক কদমও বাইরে পা ফেলবো না। ছেলের কথা শুনে মুখে হাসি ফুটে ওঠে তানভীর সরকারের। সাবধানে যান। তামিম তার আব্বাজানের গালে চুমু দিয়ে সুন্দর মতো বেরিয়ে পড়ে। তামিম বয়সে 28 বছরের যুবক হলেও তার আব্বাজানের সামনে এখনো 12-13 বছরের কিশোরদের মতোই আচরণ করে। সময় রাত 8:45। তামিম তার জিপ নিয়ে সোজা রিসোর্টের দিকে রওনা দেয়। এত কিছুর পর নিজের মনকে একটু সুস্থ করা উচিত। আর তামিমের মন এখন শুধু সুভাকে দেখলেই শান্ত হয়। তামিম যাওয়ার পর সুভা রুমে বসে থাকে অনেকক্ষণ। এক পর্যায়ে সোফাতে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে সুভা। তামিম এসে উপরে উঠে পড়ে আর নিজে রুমে ঢুকে পড়ে। তামিম লক খুলতে সামনে সুভাকে না দেখতে পেয়ে ওদিক ওদিক তাকাতেই দেখে সোফাতে গুটিসুটি হয়ে বসে ঘুমাচ্ছে সুভা। তামিম এক পা করে সুভার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে। ঘুমন্ত সুভাকে দেখে ঢোক গিলে তামিম নিজের মুখ সুভার মুখের কাছাকাছি নিয়ে যায়। তামিমের হার্টবিট বাড়তে থাকে আরো জোরালো গতিতে। মুখে গরম নিঃশ্বাস পড়তে চোখ খুলে সুভা। চোখ খুলে তামিমকে নিজের এত কাছে দেখা মাত্রই তাড়াতাড়ি সরে বসে সুভা আর নিজের ওড়না ঠিক করতে থাকে। উঠলা কেন? এমনি। তামিম সুভার গা ঘেঁষে বসে আর সুভার হাত সরিয়ে তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তামিমের এমন কাজে সুভা একটু চমকে ওঠে। তামিম সুভার মাথায় হাত দিয়ে তার মুখের সামনে এলিয়ে ধরে। মাথায় হাত বোলাতে দেখো। তামিমের গরম নিঃশ্বাস সুভার মুখে আছড়ে আছড়ে পড়ে। শুকনো ঢোক গিলতে থাকে সুভা। তামিম সুভার মাথা থেকে হাত সরিয়ে তার কোলে সুন্দর মতো মাথা দিয়ে চোখ বন্ধ করে রাখে আর সুভা তামিমের কথা মতো তার মাথাতে হাত বুলাতে থাকে। বেশ অনেকক্ষণ পর তামিম চোখ খুলে সামনে তাকায়। শোভা, জি। আমারে ঠেকাইও না, নাহলে নিজের হাতে তোমাকে মারতে খুব একটা কষ্ট হবে না আমার। তামিম চোখ বন্ধ করে ঠান্ডা মস্তিষ্কে সুভাকে থ্রেড দিয়ে ঘুমিয়ে পড়ে আর সুভা চুপচাপ বসে থাকে। এভাবে প্রায় অনেকক্ষণ ধরে তামিম নিজের চোখ বন্ধ রাখে। সুভা ভেবেছিল হয়তো তামিম ঘুমিয়ে গেছে, তাই সে মাথায় হাত বুলানো বন্ধ করে দেয়। স্বামীর সেবা করার স্ত্রীর সুদায়িত্ব শোভা। সুভা আমতা আমতা করে বলে, আমি ভেবেছি আপনি ঘুমিয়ে গেছেন। তামিম চোখ খুলে ঠোঁটের কিনারায় হাসি এনে সুভার দিকে তাকায়। স্বামী হিসেবে মানো তাহলে আমাকে। তামিমের কথায় সুভা কিছুটা লজ্জাবোধ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আসলেই তো, তামিম তো বলেছে স্বামীর সেবা করা স্ত্রীর দায়িত্ব। সে তো সুভাকে নিজের স্ত্রী বা সে সুভার স্বামী এমন তো কিছু বলেনি। নিজেই নিজের খামখেয়ালির জন্য মনে মনে খুব লজ্জাবোধ করে সুভা। কিভাবে তামিমের চোখে চোখ রাখবে বুঝতে পারে না। অবশ্য এর আগেও যে সুভা তামিমের চোখে চোখ রেখে কথা বলতো বিষয়টা এমন না, কিন্তু আজকের বিষয়টি সম্পূর্ণ আলাদা। সুভার লজ্জা পাওয়া দেখে তামিম মুডে চলে আসে। সুভার এই খুঁটিনাটি বিষয়গুলো তামিম খুব পছন্দ করে, তাই তার সমস্ত বিষয় খুব মনোযোগ সহকারে দেখে তামিম। সুভার মাথায় কয়টা চুল আছে হয়তো সেটাও তামিম বলে দিবে। তামিম সুভার হাত নিয়ে তার বুকে রাখে। তামিমের এমন কাণ্ডে হঠাৎ করে তামিমের দিকে চোখ যায় সুভার। দুজনের চোখ একে অপরের দিকে পড়ে। মেয়ে মানুষ লজ্জা পেলে তার সৌন্দর্য আরো 3 গুণ বেড়ে যায় শোভা। তামিম সুভার চোখে চোখ রেখে খুব আবেগ দিয়ে কথাটা বলে। কিন্তু রাতের বেলা মেয়েদের নির্লজ্জ হতে হয়, না হলে স্বামী আর একটা বেটির কাছে যায়। তামিমের এমন লাগামহীন কথা শুনে সুভা অন্যদিকে মুখ ফিরিয়ে চোখ বন্ধ করে হালকা হেসে দেয়। সুভাকে হাসতে দেখে তামিমের নির্দয় মনের প্রেমিক পুরুষ যেন মন খুলে বের হয়ে আসতে চায়। যাক, আলহামদুলিল্লাহ, আমার বউ বুঝে ন্যাকাবিহীন বাক প্রতিবন্ধ। সুভাকে বাক প্রতিবন্ধী বলায় সে ভোলার মতো মুখ করে ফেলে আর বোকাদের মতো বলে বসে, আমি বাক প্রতিবন্ধ? সুভার মুখ থেকে প্রথমবার কোনো প্রশ্ন শুনতে পেরে তামিম একটু হলেও নরম হয়। তামিম সুভার কোল থেকে মাথা সরিয়ে উঠে বসে আর সুভার হাত ধরে টেনে তাকে নিজের কোলে বসায়। সারাদিনে 4টাও তো কথা বলে না আমার সাথে, কিন্তু কিছু একটা বললে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাও। গাড়ির রোগী কি সমস্যা আছে? বারবার মুখ ফিরিয়ে নাও। তামিমের কথা শুনে সুভা আবারও মুখ অন্যদিকে ফিরিয়ে দেয়। যেই লাও সেই কত। তামিম হঠাৎ করে সুভাকে টেনে নিজের কোলে বসানোতে সুভার অস্বস্তির মাত্রা বেড়ে যায়। তামিমও খুব শক্ত করে সুভাকে ধরে, তারপর হঠাৎ করে সুভার পিঠে হাত দেয়। দেখি তোমার ঘাড়ের রোগ আসলে বাঁকা কিনা। তামিম সুভার চুল সরিয়ে তার গলার রগ দেখতে পায় আর সুভা দুহাতে ঠেলেও তামিমকে সরাতে পারে না। আজকে তামিম সুভার গলার রগ দেখতেই ছাড়বে।
কিন্তু এতে করে যে তামিম সুভা নিজেদের অজান্তে এত কাছে চলে এসেছে তা তামিমের খেয়ালের বাইরে ছিল। জানালা দিয়ে খুব জোরে বাতাস এসে সুভার চুলগুলো তামিমের সারা মুখে উঠতে থাকে। তখন তামিমের ধ্যান ফিরে যে সে সুভার খুব কাছে চলে এসেছে। সুভার নিঃশ্বাস তামিমের মুখে পড়ে। শুকনো ঢোক গিলে তামিম। যেভাবে কন্ট্রোললেস হয়ে মানুষ খুন করে তামিম, ঠিক সেভাবে কন্ট্রোললেস হয়ে নিজেই সুভার ভালোবাসার বেড়াজালে খুন হয়ে যাচ্ছে তামিম। তামিম নিজেকে কন্ট্রোল করতে না পেরে সুভার গাল ধরে তার ঠোঁট নিজের ঠোঁটের কাছে নিয়ে আসে। ঠোঁটে ঠোঁট বসাতে আবার তাড়াতাড়ি করে সুভাকে দূরে সরিয়ে দেয় তামিম। এত রাত অব্দি মেয়েদের বাড়ি থাকে ঠিক না সুভা, চলো বাড়ি চলো। তামিম উঠে সুভার হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে। তামিম রুম থেকে বের হতে তার পঞ্চপাণ্ডবও সাথে সাথে বের হয়। তামিম খুব তাড়াতাড়ি সুভার হাত ধরে হেঁটে যেতে থাকে। বিষয়টা তার পঞ্চপাণ্ডবেরও নজরে আসে। বাইরে এমনি নামতে দেখে আমার কিন্তু টেনশন লাগতেছে রে শালার ভাইরা। মাহিরের কথা শুনে সাকিব নিজের পকেট থেকে একটা বিড়ি বের করে আর তার সামনে দেয়। যখনই থাকবি টেনশনে মারবি টান ব্যানসনে। সাকিবের কথা শুনে বাকিরা হাসতে যেও পারল না। তামিম ভালো মুডে এসে আবার এমন তাড়াতাড়ি করে সুভার হাত ধরে নিয়ে যাচ্ছে। বিষয়টা খুব হালকাভাবে তারা নিতে পারে না। তামিম সরকার ভয় পাওয়ার মতো লোক নয়, কিন্তু আজকে সে একটু হলেও ঘামছে। এটা কি ভয় নাকি অন্য কিছু? তারা চুপচাপ তামিমের পিছু পিছু আসতে থাকে। তামিম সুভাকে গাড়িতে বসিয়ে দরজা লাগিয়ে দেয়। সুভাও চুপচাপ বসে পড়ে। যাক এবার সে বাড়ি যেতে পারবে। কিন্তু তামিমের এমন কাজে সুভা খুব রেগে যায়। কেন তামিম বারবার নিজের গণ্ডি পেরিয়ে সুভার কাছে আসতে চায়? এই বিষয়গুলো সুন্দর স্বাভাবিকভাবে নিতে পারে না সে। দরজা লাগানোর পর তামিম গাড়ির গেট ধরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। আবার কিছু একটা মনে করে দরজা খুলে সুভার হাত ধরে তাকে নিয়ে খোলা গার্ডেনে নিয়ে যায়। তামিম যে আসলে কি চায় সেটা বোঝা কারো সাধ্যি নয়। তামিম সুভাকে নিয়ে গার্ডেনে গেলেও বাকিরা যায় না। তামিম সুভার কাছাকাছি থাকলে তাদের দিকে কেউ ভুলবশত তাকায় না। তামিম সুভাকে নিজের সামনে দাঁড় করায়। সুভা মাথা নিচু করে থাকে, কিন্তু তার মুখ কিছুটা যে গম্ভীর সেটা তাকে দেখলেই বোঝা যায়। মেয়ে মানুষ সম্মানে যাচ্ছ বা তাদের সম্মান দিয়ে রাখা উচিত। বিয়ের আগে আমি এমন কিছু করব না যেটা তোমার সম্মানের অসম্মান হয়। সুভা খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। তামিমের মুখে এমন কথা শোনাও কিছুটা অবাক করার মতো। আমি চাইলে তোমাকে কাছে পাওয়া কোনো ব্যাপার নয় সুভা। এতদিনে তোমার সারা শরীরে আমার কামড়ে দাগ পড়ে থাকতো। মাঝে মাঝে তামিমের কথা শুনে সুভার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ শুদ্ধতম পুরুষ তামিম। কিন্তু তার কাজগুলো দেখলে সুভার এই চিন্তা পরিবর্তন হতে 2 সেকেন্ডও সময় লাগে না। তামিম সুভা দুজনেই চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে। না তাদের মুখে কোনো হাসি আছে, না তাদের মুখে কোনো চিন্তার ছাপ আছে। এ যেন এক নিদারুণ চাহনি তাদের। বাড়ি যাও সুভা, আমি বেশিক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারবো না। সুভা চুপচাপ চলে যেতে থাকে গাড়ির কাছে। কিছু দূর যাওয়ার পর তামিম আবার সুভাকে জোরে ডাকে। এই সুভা। তামিমের ডাক শুনে পিছনে ফিরে তাকায় সুভা। কিছু না, বাড়ি যাও। সুভা খুব জোরে হেঁটে হেঁটে যেতে থাকে আর তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার চলে যাওয়ার দিকে। সুভার গাড়ি চলে যাওয়ার পর তামিম গার্ডেনের ঘাসে শুয়ে পড়ে। তামিমকে ঘাসের উপরে শুয়ে পড়তে দেখে তার পঞ্চপাণ্ডব এসে চারিপাশে শুয়ে পড়ে তাকে ঘিরে। ওই যে প্রেম যে করে সে জানে। কি জাদু করলে সুভারে? তামিম খুব জোরে জোরে গান গেয়ে সুভার নাম নিয়ে তলব করতে থাকে। তামিমের এমন প্রেমিক পুরুষ দিকটা তার পঞ্চপাণ্ডবের কাছে খুবই নতুন। রক্ত নিয়ে খেলা তামিম সরকার আজকে একটা মেয়ের জন্য প্রলাপ বকছে। নয়া নয়া প্রেমে এমনই হয়। সাকিবের কথা শুনে তামিম আকাশের দিকে তাকিয়ে বাকিদের উদ্দেশ্যে বলে, এই শালারে সুভা পানিতে। তামিমের নির্দেশ শুনে বাকিরা তাড়াতাড়ি করে উঠে সাকিবের হাত পা ধরে তাকে চ্যাংদোলা করে সুইমিং পুলে ফেলে দেয়। তারপর তামিম এসে নিজেও নেমে পড়ে পুলে। তামিমকে নামতে দেখে বাকিরাও নেমে পড়ে। প্রেম মানুষটাই রাতের বেলা পানিতেও ফেলাইয়া দেয়। সাকিব আবার নিজের মুখ ফসকে কথা বলার জন্য তামিমের টার্গেটে চলে আসে। তোরে এখন আমি ট্রেনে চুবাবো শালা। ভাই আমরা ওরে ধরতাছি। বাকি 4 জন সাকিবকে ধরার জন্য গোল হয়ে তার কাছে যেতে থাকে। ভাবির কসম ভাই, আমার মাফ করে দেন। সুভার কসম শুনে তামিম হাত দিয়ে ইশারা করে বাকিদের থামতে বলে। শালা বহুত বজ্জাত আসস তুই। এভাবে তামিম এবং তার পঞ্চপাণ্ডব পানিতে ডুবে থাকে। তামিম নিজে থেকেও বেশি তার এই 5 সঙ্গীকে ভালোবাসে। তাদের কিছু বলা আর তামিমের সাথে পাঙ্গা নেওয়া একই কথা। অবশ্যই আর শ্রীনগর বা পুরো দেশে তামিমের সাথে পাঙ্গা নেওয়ার মতো লোক এখনো জন্মই নেয়নি। মাঝে মাঝে মনে হয় আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ তামিম, কিন্তু তারপরেই আপনার হাতের দিকে তাকালে আমি রক্ত ছাড়া আর কিছুই দেখতে পাই না। কিভাবে ভালোবাসবো আমি আপনাকে তামিম? সুভা সারা রাস্তা নিজের মনের সাথে লড়াই করতে থাকে। ভালোবাসা পবিত্র জিনিস, ভালোবাসা হয় মন থেকে। কিন্তু যে ভালোবাসায় ভয় থাকে সেটা কি আদৌ কোনো ভালোবাসা? এমন ভালোবাসা তো কেউ চায় না।
ছোটবেলা থেকে আশিনগরে দুটো বিখ্যাত জিনিসের সাথে পরিচিত ছিল সুভা। শুধু সুভা নয়, দেশের প্রায় সকল মানুষই পরিচিত। এক সরকার বাড়ি যেখানে দেশের প্রধানমন্ত্রী তানভীর সরকারের বসবাস। যদিও প্রধানমন্ত্রীরা গণভবন ছাড়া কোথাও থাকে না, কিন্তু তানভীর সরকার ছিল নিজের বাসভবনে। কারণ একজন মন্ত্রী চাইলে নিজের বাসভবনে থাকতে পারেন, কিন্তু তার জন্য প্রযোজ্য ভিআইপি নিরাপত্তা, যেটা তানভীর সরকারের ছিল। তাই আশিনগরে সবাই পরিচিত এই সরকার বাড়ির সাথে। দ্বিতীয়, তামিম সরকার প্রধানমন্ত্রীর ছেলে হওয়ার সুবাদে যাকে আশিনগরের যুবরাজ এবং দেশে যুবকদের আইডল ধরা হয়। কিন্তু তামিমের নৃশংসতার কথা জানে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। কিন্তু কথাই আছে, যেখানে টাকায় সব চলে সেখানে আইন কালো কাপড় পরিধান করে চলে। বিষয়টা ঠিক তাই। সুভার বয়সের থেকে বেশি মানুষের জীবন নিয়েছে তামিম, যেটা সুভারও অজানা নয়। আপনি যতই স্ট্রং হন না কেন, একজন মন্ত্রী ছেলে এবং এমপির কাছে আপনারই সাহসিকতা টিকবে না, যেমনটা হয়েছিল সুভার ক্ষেত্রে। তামিমের নৃশংসতার কথা সুভা সেদিন শুনে, যেদিন পুরো দেশে খবর চলে মন্ত্রীর ছেলে এমপি হয়েছে। অবশ্য একজন প্রাপ্তবয়স্ক যার বয়স 25-এর ঊর্ধ্বে, সে মন্ত্রীর ছেলে হলেও এমপি হতে পারবে, এটা বড় কথা নয়। বড় কথা ছিল সেদিন নিউজে তামিমের বিরোধী দলের একটি পুরো দলের মানুষের লাশ বুড়িগঙ্গায় পাওয়া যায়। তদন্ত চলে, মামলাও হয়, কিন্তু দিন শেষে ফলাফল শূন্য। তাদের মারার অভিযোগে ধরা পড়ে একজন, কিন্তু সে যে আসল অপরাধী নয় সেটা বুঝতে কারো অসুবিধা হয় না। আর শ্রীনগরে ছোট থেকে বড় প্রায় সকলে তামিমকে ভয় পায়। তার বেপরোয়া জীবন সম্পর্কে সঠিক জ্ঞান সকলের রয়েছে। তাই যখনই নিউজে কোনো খবর আসতো, তখনই সুভা তামিমকে অমানুষের উপাধি দিত। বিশেষ করে নির্বাচনের প্রচারণায় যখন সালমান হকের টুকরো টুকরো মৃতদেহ পানিতে পাওয়া যায়, সেদিনও সুভার পরিবার তামিমকে নিয়ে আলোচনা করে। তখন আরো বেশি ভয় ঢুকে যায় সুভার মনে। সে মনে মনে সবসময় দোয়া করতো যেন তামিমের সাথে তার দেখা না হয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই তামিমের সাথে সুভার কপাল মিলে গেল। রাত ঠিক 10টার কাছাকাছি সুভা বাড়ি চলে আসে। তামিমের গাড়ি তাকে নামিয়ে দিয়ে চলে যায়। সুভা বাড়ি এসে কলিং বেল চাপতে দরজা খুব তাড়াতাড়ি খুলে দেয়। তার মা সুভাকে ভেতরে নিয়ে আসে। সুভা ভিতরে আসতেই তার মা তাকে টেনে নিয়ে বাথরুমে নিয়ে যায়, তার সতীত্ব আছে কিনা সেটা দেখার জন্য। সুভার বাবা তখনও হলরুমে বসেছিল। প্রাপ্তবয়স্ক মেয়ে যখন বাইরে থাকে, তাও এমন হিংস্র একজন মানুষের সাথে, তখন স্বাভাবিকভাবেই বাবা মায়ের চিন্তা চলে আসে, যেটা সুভার বাবা মায়েরও হয়েছিল। যে মেয়ে কখনো সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকে না, সেই মেয়েকে আজকে এসব কি দেখতে হচ্ছে। সুভার মা বের হয়ে তার বাবাকে আশ্বস্ত করে কোনো অঘটন ঘটেনি। অপরদিকে সুভা চুপচাপ দাঁড়িয়ে তার নিজের বাবা মায়ের এমন অভিমূর্তি দেখে পাথরের মতো হয়ে যায়। সুভার মা সুভাকে নিজের রুমে যেতে বলে। সুভাও চুপচাপ নিজের রুমে চলে যায়। সুভার মা, মেয়ের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ ভর্তি করো। হঠাৎ? যা বলেছি তাই করো। পরশুদিন সুভাকে চিটাগাং নিয়ে যে কি? পরেরটা পরে। রুমে বসে সুভা আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে, নিজেকে খুব ভালোভাবে দেখতে থাকে। তারপর নিজের ওড়না নিয়ে মুখে হাত ঘষতে থাকে। মনে হয় যে কত ময়লা লেগেছে তার শরীরে। সুভা খুব কান্নায় ভেঙে পড়ে। এমন দিন দেখবে তা কল্পনাতেও ভাবেনি। নিজের মা বাবার চোখে নিচে নেমে পড়ার মতো কষ্ট হয়তো পৃথিবীতে আর দুটো নেই। তাদের চোখে চোখ মিলাতেও সুভার লজ্জা করছে খুব। নিজেকে নোংরা কীটপতঙ্গের মতো লাগছে তার কাছে। কিন্তু কি করার, আজকে যে সে নিরুপায়। সুভার কান্নার মাঝে তামিমের ভিডিও কল আসে। তামিমের কল দেখে সুভা চোখের পানি মুছে চুল ঠিক করে রিসিভ করে। কল রিসিভ হতেই তামিম ভ্রু কুচকায়। কাঁদছো কেন? তামিমের এমন গম্ভীর গলা শুনে সুভা কি বলবে কিছুই বুঝতে পারে না। কে কিছু বলেছে? না। আমাকে কি আসতে হবে? তামিম আসলে যে শিকদার বাড়িতে আরো একটা তুফান শুরু হবে, সেটার আজ সুভা বাড়িতে প্রবেশ করতেই পেয়েছে। আসলে জ্বর জ্বর লাগছে একটু, আর হাতও একটু ব্যথা করছে, তাই মুখ কেমন লাগছে। সুভার নরম ঠান্ডা গলার আওয়াজ ও তামিমের কাছে খটকা লাগে, কিন্তু রাত পরিত তার কাছে মিথ্যা বলবে না, তাই সন্দেহ করে না তামিম। আচ্ছা, আমি ডাক্তার পাঠাচ্ছি। না না, ডক্টর লাগবে না। কেন লাগবে না? আমি ঠিক আছি। আমি ঠিক নেই, আমি ডাক্তার পাঠাচ্ছি। তামিম তার কথায় অটল। একবার যেটা বলবে সেটা করেই ছাড়বে। কিন্তু এত রাতে আর কোনো সন্দেহের শিকার হতে চায় না সুভা। তামিম? সুভার হঠাৎ তামিমের নাম ধরে ডাকাটা তামিমের মতো নির্দয় মানুষের মনেও প্রশান্তি বয়ে আনে। বলুন ম্যাডাম। বিয়েটা কি? শুক্রবারই হবে। আমি তো এখনো সুস্থ নই। আমি করে দেব, আই ডোন্ট ওয়ারি। তামিমের এমন কাটকাট কথায় সুভা বুঝতে পারে তাকে আটকানো সহজ নয়। ঝড় তুফান আসলেও তামিম তার কথায় অটল। কিন্তু সুভা তো কিছুতেই মানতে পারবে না এই বিয়েটা। সুভাকে চুপ থাকতে দেখে তামিম বুঝতে পারে সে কিছু বলতে চায়। কিছু বলবো রাত পরে? সুভা মাথা নেড়ে না। তামিম আর সুভাকে ঘাটায় না। সে ফোন রেখে দিয়ে 3জন লেডি ডাক্তারকে সুভাদের বাসায় পাঠাতে বলে।
আর নিজে সুভার ছবিগুলো স্ক্রল করতে থাকে। তামিমের এখন প্রধান কাজ হলো একটু পরপর সুভার ছবি দেখা। সুভার মাঝে তামিম কি দেখেছে সেটা সেও জানে না, কিন্তু সুভাকে না পেলে তামিম সবকিছু শেষ করতে 2 সেকেন্ডও ভাববেন, এটা তামিমও বুঝে গেছে। রাত 10:45 তিনজন লেডি ডাক্তার আসে শিকদার বাড়িতে। তারা এসে সুভার হাতে ড্রেসিং করে দিয়ে শরীরের তাপমাত্রা চেক করে মেডিসিন দিয়ে চলে যায়। যতক্ষণ ডাক্তার ছিল ততক্ষণ সুভার মাও ছিল তাদের সাথে, তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। সুভার খুব অনুশোচনা হয় নিজের এমন করুণ দশা দেখে। সে চুপচাপ সব সহ্য করে নেয়। ডাক্তাররা চলে গেলে সুভা কিছুক্ষণ একা থাকে তার রুমে। তারপর তার মা বাবা একসাথে প্রবেশ করে রুমে। সুভার মা বাবা এসে তার পাশে বসে। এত সুন্দর মেয়েটার মুখ এতটা মলিন দেখে ভিতর অব্দি কেঁপে ওঠে সুভার বাবার। তোকে আমি সন্দেহ করি না মা। বাবার হঠাৎ এমন কথায় মুখ তুলে তাকায় সুভা তার বাবার দিকে। তার বাবাও সুভার মাথায় হাত রাখে। আমি তোকে বিশ্বাস করি সুভা, কিন্তু আমি নিরুপায় মা। যেদিন তোর নিজের সন্তান হবে সেদিন বুঝবি সন্তান আগলে রাখা কতটা কষ্টের। সুভা বাবার কথা শুনে সুভার চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসে। তুই তামিম সরকারকে কল দিয়ে বল বিয়েটা কিছুদিন পিছিয়ে দিতে। কথাটা বলেই সুভার বাবা উঠে চলে যায়, সাথে তার মাও। কিন্তু সুভা তো জানে কোনো লাভ নেই, তামিম কোনোদিনও পিছিয়ে দিবে না বিয়েটা। সুভা কি করবে কিছু বুঝতে পারে না। একদিকে তামিম, আরেকদিকে তার পরিবার। খুব দোটানায় পড়ে যায় সুভা। সরকার বাড়ি আজকের ঘটনার পর একটার পর একটা প্রেস ব্রিফিং করতে থাকে ডিআইজি এবং অন্যরা, কিন্তু সকলে জানতে ইচ্ছুক তানভীর সরকার ঠিক আছে কিনা। তানভীর সরকার পাওয়ারে আসার পর সব থেকে বেশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন উনি, তাই ছেলে যেমনই হোক বাবাকে সবাই পছন্দ করে। প্রেস ব্রিফিংয়ের জন্য তৈরি হচ্ছিল তানভীর সরকার। ঠিক তখনই তামিম এবং তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। তামিমকে দেখা মাত্র অনেকে ঘামতে শুরু করে আর দোয়া করতে থাকে এই শেষ প্রহরে যেন আর রক্ত দেখতে না হয়। তামিম এসেই তার আব্বাজানের সাথে দাঁড়ায়। পুরো প্রেস ব্রিফিংয়ে তামিম তানভীর সরকারের পিছনে ছায়ামূর্তির মতো দাঁড়িয়ে থাকে। প্রায় 20 মিনিট ধরে লাইভ চলে। তারপর সবকিছু বন্ধ করে তানভীর সরকার ছেলেকে নিয়ে খেতে বসে। বরাবরের মতো এবারও নিজের হাতেই খাওয়াচ্ছে তানভীর সরকার ছেলেকে। পাশে আয়েশা বেগম বসা। ছেলে বাড়ি আসলে আয়েশা বেগম সকল কিছু বাদ দিয়ে তার পিছনে থাকে। যার সাথে দেখা করতে গিয়েছিলেন তার সাথে দেখা হলো? তানভীর সরকারের মুখে হঠাৎ এমন কথা শুনে মৃদু হাসি দেয় তামিম। আব্বাজান, আপনি কি শরম পাচ্ছেন বাবাজান? তামিম সরকারও শরম পায়? তামিম তার দিকে তাকিয়ে বলে, আব্বাজান, তামিম এত বড় হয়নি যে নিজের বাবার মুখে নিজের প্রেমিকের কথা শুনে একটু লাজ লজ্জা পাবে না। আপনার সাথে কথা বলতে গেলেও আমি হিসেব নিকেশ করে কথা বলি, সেখানে নিজের প্রেমিকের কথা একটু লজ্জা দেয় আব্বা। বাবার প্রতি ছেলের এত শ্রদ্ধা এবং ভালোবাসা দেখে তানভীর সরকার এবং আয়েশা সরকারের মন জুড়ে যায়। তামিম বেপরোয়া হলেও নিজের বাবা মায়ের সামনে ঠিক থাকে, এটাই অনেক। তামিমের এমন পরিস্থিতিতে এক বাক্যে বলা যায় যাতে মাতাল, কিন্তু তাহলে ঠিক। খুব কম সময় এমন যায় যখন সরকার বাড়িতে রক্তের বন্যা বয় না। তামিম ঠান্ডা মস্তিষ্কে থাকে এবং তার রাগ কন্ট্রোলে থাকে। কিছু মানুষ থাকে না যাদের সারা জীবনটাই কেটে যায় হৃদয়হীন, ভালোবাসাহীন, মমতাহীনভাবে, কিন্তু তারা যখন কারো মায়ায় আটকায় তখন পুরো পৃথিবীটাই এক করে ফেলতে পারে তাকে নিজের কাছে রাখতে। তামিমের বেলায় ঠিক তাই হয়েছিল। সে জীবনের 28টি বছর এক হিংস্র মানুষ হিসেবে কাটিয়ে দিলেও সুভা তার জীবনে আসার পর তার পাথরের মতন মন গলতে শুরু করে দেয়। তামিমকে দেখলেই সবাই ভয় পায়, কিন্তু তামিম চায় এই সবার মধ্যে সুভা যেন না পড়ে। তামিম চায় সুভা তাকে ভালোবাসুক, খুব ভালোবাসুক, তাকে নিজের বুকে আগলে রাখুক, তার আঁচলে বেঁধে রাখুক তামিমকে। হাজারটা খুন করেও যার বিন্দুমাত্র কষ্ট লাগে না। সে মানুষটি একদিন খুব কষ্ট পেয়েছিল, অনেক কষ্ট পেয়েছিল, যেদিন সে শাড়ি পরার অপরাধে সুভার গালে থাপ্পড় এবং আগুন দিয়ে তার হাতের অনেকটা অংশ পুড়িয়ে দিয়েছিল। তামিম কখনো কোনো মেয়ের গায়ে হাত তোলেনি, সবসময় মেয়ে মানুষকে সম্মানের চোখে দেখেছে, কিন্তু যেদিন সে সুভার গালে চড় মারে সেদিন নিজেই নিজের হাত কাছে বাড়ি মেরে কেটে ফেলে। তামিম তার ভালোবাসা প্রকাশ করতে পারে না ঠিকই, কিন্তু সুভার জন্য তামিম যে কোনো ভাষায় নিজের ভালোবাসা প্রকাশ করতে ইচ্ছুক। পরের দিন ইলেকশন যত ঘনিয়ে আসছে তামিমের ব্যস্ততাও তেমন বেড়ে যাচ্ছে, কিন্তু 5 দিন পর সে তার শখের নারীকে নিজের করতে চলেছে, সেটা সবসময় তার মাথায় চলে। খুব সকালে ঘুম থেকে উঠে তামিম, আজকে তাকে যেতে হবে পার্লামেন্টে। বিরোধী দলের নেতারা আজকে নতুন করে কোনো ধামাচাপা দেওয়া বিষয়ে তুলে আনে সেটা দেখার জন্য তামিম সংসদে যাওয়া। কিন্তু তামিম একা নয়, সাথে তানভীর সরকারও যাচ্ছে, কারণ সামনে এমপি নির্বাচন, আর জনগণের ভোটের মাধ্যমে এমপি নির্বাচন হওয়ার পর সংসদে মন্ত্রী নির্বাচন হয়। 300 আসনের মধ্যে যে দল বেশি সংখ্যায় ভোট পায় সেই দল ক্ষমতায় আসে এবং তারা নিজেদের মধ্যে থেকে একজনকে মন্ত্রী নির্বাচন করে। তামিম এমপি নির্বাচনে জয়লাভ করবে এটাতে শতভাগ শিওর সে, কিন্তু সংসদে 300টি আসনের মধ্যে 290টি আসনের ভোট তানভীর সরকারের দলের পক্ষে যেন আসে, এটা নিয়ে তামিমের পরিকল্পনা শেষ নেই। এর মাঝেও তামিমের একটা খটকা লেগেই থাকে। তাদের দল ক্ষমতা অর্জন করার পর প্রধানমন্ত্রী হিসেবে তানভীর সরকারের জায়গায় নিজেদের
কার চালাকিতে অন্য কাউকে দিবে কিনা এটা নিয়েও বেশ সন্দেহ বাতিক আছে তামিমের মনে। কিন্তু তাদের চিন্তার কোনো বিষয় নয়। যেখানে টাকা দিয়ে বাঘের চোখ পাওয়া যায় সেখানে মাননীয় স্পিকার খুরশেদ আলমকে যে কেনা হয়নি সেটাই বলা বাহুল্য। সবকিছু যেন তানভীর সরকারের পক্ষে হয় সেটা নিয়ে তামিমের নীলচক্র। প্রতিদিনের মতো আজকেও সেম একই গেটআপে বের হয় তামিম, কিন্তু আজকে সাদা পাঞ্জাবিতে একদম যুবরাজ লাগছে তাকে। তামিম নিচে নেমে দেখে তানভীর সরকার তার জন্য অপেক্ষা করে বসে আছে নিচে। আসসালামু আলাইকুম আব্বাজান, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম বাবাজান। ঘুম ঠিকঠাক হলো? জি আব্বা। তাহলে চলেন বের হই, নাস্তার পার্ট অফিসে করব। ঠিক আছে আব্বা। তানভীর সরকার এবং তামিম সরকার বের হয়ে যায় এবং তাদের পিছু থাকে হাই সিকিউরিটি জোন। গাড়িতে বিভিন্ন বিষয় নিয়ে আলাপে মগ্ন থাকে তানভীর এবং তামিম সরকার। সংসদ ভবন। তামিম এবং তানভীর সামনে পিছনে ডেস্কে বসা, তাদের আশেপাশে বাকি এমপি এবং বিরোধী দলের এমপিরা বসে। সকাল 10:30 সংসদের আলোচনা শুরু হয়। মাননীয় স্পিকার আসার পর সকলে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদান করেন এবং ধীরে ধীরে কার্যক্রম শুরু হয়। আজকের পার্লামেন্টের বিষয় ছিল তানভীর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। মোখলেস বসু আজকে খুব কড়া একটা মুড নিয়ে বসে। না, তানভীর সরকারকে আজকে হেনস্থা এবং আসন্ন প্রধানমন্ত্রী নির্বাচন থেকে সরাতেই হবে। মাননীয় স্পিকার, একজন প্রধানমন্ত্রী যদি সরকারের টাকা মেরে নিজের পকেট ভরায় তাহলে দেশ কিভাবে চলবে? মোখলেস বসুর কথা শুনে তানভীর সরকার চুপচাপ বসে থাকলেও তামিম খুব কড়া নজরে ঘাট বাঁকিয়ে তাকায় তার দিকে। তিনি আরো বলেন, তানভীর সরকার গত 15 বছরে দেশে সাধারণ জনগণের টাকা মেরে নিজের পকেট ভরিয়েছে। এ সরকারের উচিত তাকে মন্ত্রিত্ব থেকে বাতিল করা এবং আসন্ন নির্বাচনে তানভীর সরকারের দলকে বহিষ্কার করা। এমন চোদ্দারা কি দেশ চলে মাননীয় স্পিকার? আই অবজেক্ট মাননীয় স্পিকার। তামিম দাঁড়ানোর সাথে সাথে মোখলেস সহ বিরোধী দলের নেতারা একটু ঘামতে শুরু করে। তামিম চোখ বন্ধ করে নিজের রাগ কন্ট্রোল করে। এটা সংসদ না হয়ে যদি অন্য কোথাও হতো এতক্ষণে মোখলেস বসুর 4 টুকরা লাশ বুড়িগঙ্গায় ভাসত। প্রসিড। ধন্যবাদ মাননীয় স্পিকার। তামিম একটু বাঁকা হাসি দিয়ে মোখলেস বসুর দিকে তাকায় আর তার নোট সামনে নিয়ে বলতে শুরু করে, মাননীয় স্পিকার, গত 15 বছর ধরে আমার মন্ত্রী তানভীর সরকার এ দেশে এবং দেশের জন্য কি করেছে সেটা জনগণের জানা এবং রাজত্ব করে প্রতিটি হিসাব উনি দিতে পারে। কিন্তু মাননীয় স্পিকার, যিনি আসলেই চুরি করে কানাডার বেগমপাড়ায় নিজের কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি করেছে, সে কি নিজের অত চুরির হিসাব দিতে পারবে? তামিমের কথায় বাকি নেতারা তাদের ডেস্কে হাত দিয়ে তালি দিতে থাকে, যার অর্থ তারা তাকে সমর্থন করছে এবং একমত। অপরদিকে মোখলেস বসু ঘামতে শুরু করে। মাননীয় স্পিকার, গত 15 বছর যাবৎ তানভীর সরকার নিজের সম্পত্তির হিসাব দিতে পারবে, কিন্তু আমার বিপক্ষ বন্ধু তো তার গার্লফ্রেন্ডের হিসেবে দিতে পারবে না। সেখানে সম্পত্তির হিসাব দিবে কিভাবে? তামিমের কথায় মোখলেস বসু আপত্তি প্রকাশ করলেও তা ওভার রুল হয়ে যায়। তাকে থামিয়ে তামিমকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। মাননীয় স্পিকার, বিষয়টি এমন হলো না, বউ আমার কিন্তু সংসার করতে চায় আরেকজন, মানে নিজের লঙ্গিতে গিট্টু না দিয়ে অন্যের লঙ্গি সামলাচ্ছিল, আর এদিকে নিজের লঙ্গি খুলে সম্মান শেষ। আবারও সংসদের ডেস্কে করতালি ধ্বনিতে মুখরিত হয়। মাননীয় স্পিকার, যার বউ তার সামলানো উচিত। নিজের অবৈধ বউ ঘরে রেখে আরেকজনের বৌদ্ধ বউ নিয়ে কথা বলা আর হেগে নিজের গো নিজেই খাওয়া একই কথা। আই অবজেক্ট মাননীয় স্পিকার, যদি তামিম সরকার এর কোনো প্রমাণ না দেখাতে পারে তার এমপি পদ বাতিল করা হোক। তামিম সুন্দর মতো সবকিছু নথি পেশ করে সকলের সামনে, যার দ্বারা এটা প্রমাণ হয়ে যায় যে মোখলেস বসু একজন অর্থ পাচারকারী। তাই আসন্ন নির্বাচনে তার মন্ত্রিত্ব বাতিল ঘোষণা করা হয় এবং তার সকল সম্পত্তি দুদক দ্বারা জব্দের ব্যবস্থাও তামিম করে। সংসদ শেষে তামিম এবং তানভীর সরকার বাকি নেতাদের সাথে পার্টি অফিসে যায়। নির্বাচনে আর 1 মাস বাকি। এর মাঝে তামিম কোনো ঝামেলা চায় না। প্রায় সারাদিনই তামিমের কাটে ভীষণ ব্যস্ততার মাঝে। এর মাঝে তেমন কারো খোঁজও নেয়নি সে। কিন্তু হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন আসে, যেটা দেখার পর তামিমের মাথা 90 ডিগ্রিতে ঘুরে যায়। তার রাগের পারদে চোয়াল শক্ত হয়ে যায়। তামিম উঠে তার জিপ নিয়ে বেরিয়ে পড়ে, সঙ্গে তার পঞ্চপাণ্ডবও যায়। সুবার হাত পুড়ে যাওয়ার ফলে বাসা থেকে বের হয় না সে। সারাদিনই বাসায় কাটে তার। কিন্তু বিকেলবেলা কলিকাকলি তাকে জোর করে বাইরে নিয়ে যায়, তার মন ভালো হবে বলে। সুভার মাও খুব জোর করে, মেয়েটার মন একটু হলেও ভালো হবে। সুভা নর্মাল চিকেন কুর্তি পরে মাথায় ঘোমটা দিয়ে বেরিয়ে পড়ে বান্ধবীদের সাথে। তারা 3 জন মিলে আশিনগরে ছোট লেকের পাড়ে যায়। বিকেলবেলা বাতাসে গাছের পাতা দুলতে থাকা দৃশ্য দেখা মনোমুগ্ধকর। আজ অনেকদিন পর সুভার মন ভালো হয়ে যায়, কিন্তু সেদিকে বিকেলবেলা প্রায় বখাটে ছেলেরা আড্ডা দেয় এবং মেয়েদের টিজও করে। সুভা এবং তার বান্ধবীরা ফুচকার দোকানে দাঁড়ায়, অর্ডার দিয়ে সুন্দর মতো দাঁড়িয়ে থাকে, কিন্তু কিছু বখাটে ছেলেরা তাদের উদ্দেশ্য করে অনেক কমেন্ট করে, যেটা স্বাভাবিক নয়। সুভা এবং তার বান্ধবীরা উঠে অন্যদিকে যেতে থাকে। শুধু শুধু ঝামেলার দরকার নেই। অনেকক্ষণ হাঁটার ফলে পা একটু ব্যথা লাগে সুভার।
আর হাতেও বেশ টান টান অনুভব করে। সুভা নিজের হাতের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। হঠাৎ বেখেয়ালিভাবে হাঁটার জন্য সামনে কারো একজনের সাথে ধাক্কা খায় সে। তাল সামলাতে না পেরে যখনই পড়ে যেতে নেয় তখনই সামনে থাকা ব্যক্তিটি কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। হঠাৎ এমন হওয়া রাগান্বিত হয়ে সামনে তাকাতে সুভার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসে। সামনে থাকা ব্যক্তিটির চোখ অসম্ভব লাল। খুব শক্ত করে তামিম সুভার হাত ধরে। তামিম সুভার হাত ধরে খুব শক্ত করে তাকে নিয়ে গাড়ির কাছে যায় আর ধাক্কা মেরে গাড়িতে বসায়। খুব জোরে গাড়ি স্টার্ট দিয়ে নিজের ব্যক্তিগত পার্টি অফিসে চলে আসে তামিম। সারা রাস্তা সুভা খুব ভয়ে থাকে, আজকে না জানি কি হয় তার সাথে। তামিম গাড়ি থামিয়ে সুভাকে টেনে নিয়ে তার চেম্বারে ঢুকে। সেখানে পূর্ব হতেই তার কয়েকজন লোক ছিল। তামিম চেম্বারে ঢুকে সুভাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং দরজা লক করে এক প্যাক করে সামনে দাঁড়ায়। তামিমকে এগোতে দেখে সুভা উঠে পিছাতে থাকে। কার পারমিশন নিয়ে বের হয়েছিলি? কারো না। তামিম সুভার কোমর ধরে এক হাত দিয়ে টেবিলে থাকা জিনিসপত্র ফেলে দিয়ে সুভাকে টেবিলে ফেলে তার উপর ভর দিয়ে ঝুঁকে পড়ে। তামিম সুভার বাহুতে খুব জোরে চাপ দিয়ে ধরে, যার ফলে পোড়া জায়গায় আবারও ব্যথা পায় সুভা। আমার লাগছে তামিম। লাগুক, তোকে যে জানে মারতেছি না এটাই অনেক। প্লিজ মাফ করে দিন। সুভা খুব জোরে জোরে কেঁদে ওঠে। আমার ডিকশনারিতে মাপ বলতে কোনো শব্দ নেই সুভা। দোষ করেছিস, শাস্তি পেতেই হবে এখন। তামিম নিজের পাঞ্জাবির হাতে উপরে উঠাতে থাকে আর সুভার ভয় আরো বাড়তে থাকে। তামিম সুভার মুখের কাছে নিজের মুখ আনতেই সুভা চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতে সুভার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিমের সেদিকে কোনো ধ্যান নেই। তার রাগের কাছে কোনো কিছু ম্যাটার করে না। তামিম সুভার ঠোঁট ছুঁই ছুঁই সামান্য একটু গ্যাপ। আস্তাগফিরুল্লাহ। তামিম হুট করে উঠে দাঁড়ায় এবং সুভার পাশে হেলান দিয়ে বসে। তামিম উঠে দাঁড়াতে সুভা একটু একটু করে চোখ খুলে। বিয়ের আগে এত কাছে আসলে গুণ হয় সুভা? সুভা চোখ বাঁকিয়ে তামিমের দিকে তাকায়। একটু আগে তো তামিম নিজেই সুভাকে জোর করতে যাচ্ছিল, আর এখন এমনভাবে বলছে যেন সুভা নিজেই তামিমের কাছে এসেছে। জাতে মাতাল তালে ঠিক লোকদের মতো ভয়ঙ্কর লোক মনে হয় না দুনিয়াতে কেউ আছে। এরা নিজের জাতও ঠিক রাখে, আবার ভর সন্ধ্যায় মাতালও হয়। তামিম উঠে সুভাকে দাঁড় করায় এবং তাকে নিয়ে সোফাতে বসায়। সুভা মুখ গোমরা করে বসে থাকে। তামিম কিছু বলার আগে সুভা খুব শক্তভাবে তামিমের দিকে তাকায়। আপনি অনেক ভয়ঙ্কর তামিম। সুভার কথা শুনে তামিম হেসে ওঠে আর সুভার বাহু ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তামিম নিজের হাতে সুভার চোখের পানি মুছে দেয়। আমার ভালোবাসা এর থেকেও ভয়ঙ্কর সুভা। তামিম সুভার চুল ঠিক করতে করতে বলে, তোমার উচিত হয়নি আমার চোখের সামনে পড়া। প্রেমিকা হয়েছে তাতেই অবস্থা। বউ হলে কেমন সামলাবো আমাকে? আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করবেন তামিম? সুভার কথা তামিমের কান অবধি যেতে তার মস্তিষ্কের রগগুলো আবারও জেগে ওঠে। কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে যায় তামিম। তার চোয়াল এতটা শক্ত হয় যে যে কোনো সময় সুভাকে গিলে খেতে প্রস্তুত। তামিম উঠে চোখ বন্ধ করে উল্টো দিকে ফিরে। বাড়ি যাও সুভা। তামিম ফের লোক দ্বারা সুভাকে বাড়ি পাঠিয়ে দেয় আর নিজে চেয়ারে গায়ে দিয়ে বসে। বেশ অনেকক্ষণ তামিম চুপচাপ বসে থাকে, যতক্ষণ না সুভাকে বাড়ি পৌঁছে দিয়ে তার লোকেরা তাকে ইনফর্ম করছে। সুভা বাড়ি যাওয়ার সাথে সাথে তার লোকেরা তাকে জানিয়ে দেয় যে সুভা সাবধানে বাড়ি পৌঁছে গেছে। তামিম তার চেয়ারে খুব আরাম করে বসে সিগারেট ধরিয়ে ধোঁয়া উড়াতে থাকে। মাহির। জি ভাই। ব্যবস্থা কর। ওকে ভাই। সুভা বাড়ি আসতে তার মা বাবা হাজারটা প্রশ্নে তীর ছুড়ে দেয় তার দিকে। সুভা এসবে এখন অভ্যস্ত, কিন্তু মাঝে মাঝে নিজেকে নর্দমা নোংরা কিটের মতো মনে হয় সুভার। বাবা মা যখন একজন সন্তানকে অন্য চোখে দেখা শুরু করে তখন তার জন্য পুরো পৃথিবীটাই কালো অন্ধকারে ভেসে যায়। সুভা নিজের রুমে এসে দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ে। এভাবে কি একজন মানুষের জীবন চলে? এমনকি কেউ নেই যে তাকে এমপি তামিম সরকারের হাত থেকে রক্ষা করবে? সুভার পক্ষে লড়াই করা সহজ নয়। একজন এমপির বিরুদ্ধে লড়াই করলেও প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায়? তামিমের 2 সেকেন্ডও লাগবে না তাকে এবং তার পরিবারকে পৃথিবীর ম্যাপ থেকে গায়েব করতে। আজকাল শততার টাকার নোটের ভারীতে চাপা পড়ে যায়। বলা সহজ প্রতিবাদী হয়ে লড়াই করো, কিন্তু যে দেশের মন্ত্রীর হাত রাঙানো, যে দেশে আপনি প্রতিবাদ হয়ে ঠিক কতদিন বাঁচবেন এটা বলাই বাহুল্য। সুভা তার পরিবারের কথা ভেবে মুখ বুজে সব সহ্য করলেও আজকে তার পরিবারের চোখে সব থেকে বেশি দোষী সে নিজেই। একেই বোধহয় বলে নিজের হাতে বিষ পান করে মরা। সরকার বাড়ি। কিন্তু তামিম তো অন্য কাউকে পছন্দ করে ঝর্ণা। কিন্তু বিয়ে তো আমাকেই করবে ফুপি। তামিম আমার অবাধ্য ছেলে, ওর যাকে পছন্দ ও বিয়ে করতে পারবে। মা হিসেবে আমি জোর করব না, আর আমার ছেলের খুশিতে কেউ আসলে সেটাও সহ্য করব না। কথাটা বলে আয়েশা বেগম চলে যায় রান্নাঘরে আর ঝর্ণা বসার ঘরে বসে থাকে। একটা মেয়ে পারে না এমন কোনো কাজ নেই ফুপি, তাই তামিম ভাইকে বশ করা খুব বেশি কঠিন হবে বলে মনে হয় না আমার। ঝর্ণা তামিম সরকারের ফুফাতো বোন। ছোটবেলা থেকে তামিমের এই বেপরা চলাফেরা, দাপটের সাথে উঠা বসা তার পছন্দ, তাই সে মনে প্রাণে ঠিক করে ফেলেছিল তামিমের বউ হবে। কিন্তু তামিম আশেপাশে আসতে তার ভয় বেড়ে যেত।
কারণ তামিম কথা কম আর খুন বেশি করে। তাও তামিম সরকারের বউ হওয়ার লোভ সে সামলাতে পারে না। তামিম একটা মেয়েকে পছন্দ করে জেনে তার রাগে সীমা বেড়ে যায়। যে করেই হোক তামিমকে তার চায়। রাত 11:30। সুভা তখন তার রুমেই ছিল। হঠাৎ খুব বিশ্রী পোড়া গন্ধ তার নাকে ভেসে আসে। গন্ধের অস্তিত্ব খুঁজে যেতেই সুভা নিজের বাবা মায়ের চিৎকার শুনে নিচে দৌড়ে আসে। নিচে আসতে আশেপাশের মানুষের আর্তনাদ তার কানে ভেসে আসে। আগুন সুভা, জলদি বের হ। সুভা তার মা বাবা এবং ভাইয়ের সাথে হন্তদন্ত হয়ে বের হতে চারিপাশ দেখে আঁতকে ওঠে। তাদের বাড়ি ছাড়া আশেপাশের সকল বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মানুষগুলো হঠাৎ চুপ হয়ে উল্টো দিকে তাকিয়ে থাকে। সুভা পিছনে তাকাতেই দেখে তামিম তার জিপের সামনে হাত ভাঁজ করে চোখে কালো চশমা দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার আশেপাশে তার লোকেরা দাঁড়িয়ে আছে। সুভা বাইরে আসা মাত্রই তামিম একটা মাইক হাতে নেয়। প্রিয় এলাকাবাসী, যদি প্রিয় থেকে পুরো এলাকাবাসী না হতে চান তো সুন্দর মতো মঈনুদ্দিন শিকদারের বড় মেয়ে সুভা শিকদারকে বলুন নিজ ইচ্ছে আমাকে বিয়ে করতে রাজি হতে। তামিম মাইক নামিয়ে সুন্দর মতো আবারও হেলান দিয়ে দাঁড়ায়। আর সকল বাড়ির লোকেরা সুভাকে ঘেরাও করে দাঁড়ায় আর কেঁদে কেঁদে তাকে আকুতি মিনতি করতে থাকে। তামিমের এই অমানুষের রূপটি দেখে আজকে ভয় না বরং ঘৃণা সৃষ্টি হলো সুভার মনে। সাকিব ভাই, উড়াই দে। তামিমের নির্দেশ মতো সাকিব তার বানানো স্পেশাল বোমা নিয়ে সামনে এগোতে থাকে। সাকিবকে সামনে এগিয়ে আসতে দেখে সকলের কান্নার পরিমাণ বেড়ে যায়। তারা সুভাকে অনুরোধ করে আরো গভীরভাবে। এতগুলো মানুষের বুক ফাটা আর্তনাদ দেখে সুভা তামিমের দিকে ছুটে যায়। সুভাকে কাছে আসতে দেখে তামিম দু কদম বাড়িয়ে সামনে দাঁড়ায়। আমি আপনাকে বিয়ে করতে চাই তামিম। নিজ ইচ্ছাতে? জি। আমি কি তোমাকে জোর করেছি? না। তামিম নিজের চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে। মুসলমানের এক কথা, নিজ ইচ্ছে আমাকে বিয়ে করতে রাজি হইছো, পরে আবার বইল না আমি জোর করেছি। তামিমের কথা শুনে সুভার চোখে পানি গড়িয়ে পড়ে। এতগুলো বাড়ি জ্বালিয়ে মানুষদের কষ্ট দিয়ে তাদের প্রাণের মারার ভয় দেখে নিজের ইচ্ছের বিরুদ্ধে বলানোকে কি নিজের ইচ্ছেতে রাজি হওয়া বলে? তামিম এসে সুভার চোখের পানি মুছে দেয় আর হাঁটু গেড়ে বসে পড়ে। নিজ ইচ্ছে বিয়ে করবো আমাকে? সুভা মাথা নাড়ি হ্যাঁ বলে। তামিম তার পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে সুভার হাতে পরিয়ে দেয়। চারিপাশে আগুন জ্বলছে দাউ দাউ করে আর মাঝে তামিম হাঁটু গেড়ে বসে সুভাকে প্রপোজ করছে। দৃশ্যটি কোনো সিনেমা শুটিং এর থেকে কম নয়। তামিম রিং পরিয়ে দিয়ে সুভার সামনে দাঁড়ায়। তারপর একটু নিচু হয়ে সুভার কপাল বরাবর চুমু দেয়। সুভা ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে। তামিমের প্রতিটা ছোঁয়া তার কাছে বিষাদময় লাগে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম সুভার চোখের পানি মুছে দেয় এবং সুভার দুগাল আলতো করে ধরে। এটা শুধু আংটি ছিল না সুভা, তুমি তামিম সরকারের আমানত, এটা তার প্রমাণ। বাড়ি ঘরগুলো পড়ছে তামিম। আমার মন আরো বেশি পুড়তেছে সুভা, এদিকে মন দাও। তামিমের এমন ভাবহীন কথায় সুভার মুখ আরো শক্ত হয়ে যায়। সে কি আশেপাশের মানুষগুলোর আর্তনাদ শুনতে পারছে না? তার কানে কি অসহায় মানুষগুলোর বুক ফাটা চিৎকার পৌঁছে যাচ্ছে না? হঠাৎ করে ঝুম বৃষ্টির মতো পানি পড়া শুরু করে। বৃষ্টির বর্ষণগুলো খুবই ভারী, কিন্তু বৃষ্টি তো হওয়ার কথা ছিল না। আর না আকাশ বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস দিয়েছিল। তাহলে সুভার তখনই মনে পড়ে তার বাবার বলা কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর কথা, যেভাবে বিমান দ্বারা সোডিয়াম, পটাশিয়াম এবং সালফিউরিক অ্যাসিড মেখে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বৃষ্টি করানো হতো। কিন্তু এটা তো আরব আমিরাতে করানো হয়, তাহলে কি বাংলাদেশেও করানো হলো? অবশ্য প্রধানমন্ত্রীর ছেলের কাছে কি এসব অসাধ্য কিছু, যার মাধ্যমে দেশ চলে? তার পাওয়ারে তার ছেলে যে কোনো কিছুই ধ্বংস করতে পারবে না, এটা বলে বাহুল্য। সেখানে বৃষ্টি করানো, ফাইটার জেট দিয়ে প্রপোজ করা, পুরো এলাকা জ্বালিয়ে বা একটা পুরো কলেজ উড়িয়ে দেওয়া তো আহামরি কিছু নয়। টাকা কালোকে সাদা আর সাদাকে কালো বলাতে পারে। টাকা জিনিসই এমন। টাকার সামনে শুধু জিনিসপত্র বিক্রি হয় না, এখন মানুষ আরো বেশি বিক্রি হয়। সুভা হা মেলে আকাশের পানে তাকিয়ে থাকে আর তামিম সুভার ভিজে যাওয়া মুখের পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অত্যাধিক ফর্সা হয় কিছুক্ষণ পানিতে থাকায় গোলাপি আভায় পরিণত হয় সুভার মুখ। সৌন্দর্যের দিক দিয়ে সুভাকে এক নম্বরে রাখা যায়। তার মুখ দেখলেই যে কেউ ঘায়েল হতে পারে। তামিমও এক নজরেই ঘায়েল হয়ে যায়। তামিম একদিনের ব্যবধানে সুভার জন্ম থেকে শুরু করে এই অবধি সবকিছুর ইনফরমেশন নেয় এবং মনে মনে প্রতিজ্ঞা করে রেখেছিল যদি সুভার কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে তাকে দুনিয়া ছাড়া করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সুভা সিঙ্গেল ছিল। এই যুগেও এসে আজ অবধি প্রেম না করায় তামিম আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ে সুভার প্রতি। সেদিন থেকে এই অবধি তামিমের পাগলামো আরও দ্বিগুণ মাত্রায় বাড়তে থাকে সুভার প্রতি। বৃষ্টির মাত্রা খুব ভারী হতে থাকায় সুভা দু কদম পিছিয়ে যায় এবং উল্টো দিক করে নিজের বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। সুভা পা বাড়াতেই তামিম সুভার বাহু ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। সুভা ধাক্কা খায় তামিমের বুক বরাবর আর তামিমের হৃদস্পন্দন আরও বেড়ে যায়।
তামিম সুভার মুখে আসা চুলগুলো সরিয়ে দেয় আর সুভার মুখ বরাবর নিজের মুখ নামিয়ে বলে, তুমি বৃষ্টি হয় নামলে আর কমলো চিন্তা আমার। তামিমের এমন রোমান্টিক আন্দাজ খুব কমই দেখতে পাওয়া যায়। আজকে আরশিনগরের বেশিরভাগ মানুষ দেখলো তামিমের এমন অপ্রকাশিত দিক, কিন্তু বেশিক্ষণ কেউ তাকিয়ে থাকেনি, বরং উল্টো দিক হয়ে ঘুরে দাঁড়ায়। তামিমের লোকেরা তাদের ইশারা করে ঘুরতে, তারাও ঘুরে দাঁড়ায়। তামিমের এমন আচরণ সুভার মনে আরো ভয় জাগিয়ে দিল। তার পরিবার কি তাকে দেখছে এভাবে? বাবা মায়ের সামনে একজন অবিবাহিত মেয়ের সাথে এমন আচরণ করে, তাহলে কি সেই মেয়ে আর তার বাবা মার সামনে মুখ দেখাতে পারে? নিজের লাজ লজ্জা বলেও তো একটা ব্যাপার থাকে। এমন পরিস্থিতিতে যেন কোনো শত্রুরও না হয়। 3 দিন পর আমার বিয়ে উপলক্ষে সরকারি ছুটি থাকবে, সবাই আইসেন, না হয় আইসেন না, টিভিতে লাইভ দেখেন তামিম সরকারের সাথে শুভ শিকদারের বিয়ে। কথাটা বলেই তামিম তার কালো চশমা ঠিক করে নিজের জিপের দিকে যেতে থাকে। সুভাও তার বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। আজকের প্রকৃতি যেন সুভাকে তার করুণ পরিণতির ভবিষ্যতের ইঙ্গিত দিল। জিপের কাছাকাছি যেয়ে তামিম আবারও পিছনে ফিরে তাকায়। সুভা তখন বাড়ির গেটের সামনে এসে পড়েছিল। এই রাত পরে হঠাৎ তামিমের ডাকে সুভাও পিছনে ফিরে তাকায়, না জানি আর কোন জিনিসের জন্য রাজি করাবে তাকে। সুভা মনে সংশয় নিয়ে পিছনে ফিরে তাকায়। ভুলেও রিং খোলার চেষ্টা করিও না, নাহলে হাত কেটে সরকার বাড়ির সামনে ঝুলিয়ে রাখবো। আসতে যাইতে দেখবা আর তামিম সরকারকে স্মরণ করবা। তামিম থ্রেড দিয়ে সুন্দর মতো চলে যায়। সুভাও দাঁড়ায় না। বাইরে কে কি বলল সেদিকেও কোনো ধ্যান নেই তার। তামিম যে কি করতে পারে সেটা এতদিনে বেশ ভালোই আন্দাজ হয়ে গেছে সুভার। সুভা রিংটার দিকে তাকায়, তাতে ভিতরে খোদাই করে সূক্ষ্ম হাতে এসটি লেখা, মানে তামিম এবং সুভার নামের প্রথম অক্ষর। ডায়মন্ডের এমন কারুকার্য সুভা দেখেনি। তামিমও যেমন আলাদা, তার কাজও তেমন আলাদা। সুভাকে ভিতরে আসতে দেখেই তার বাবা মা ও ভাই গম্ভীর মুখ করে বসে আছে। অবশ্য বসে থাকাটাই স্বাভাবিক। সুভার বুক ভারী হয়ে আসে। আজকেও কি তার মা বাবা তাকে ভুল বুঝবে? কিন্তু তারা তো বাইরে ছিল, ভিতরে কখন আসলো? হয়তো মেয়ের এমন করুণ পরিণতি দু চোখে সহ্য হয়নি, তাই ভিতরে চলে এসেছে। সুভা মনে ভয় নিয়ে ভিতরে পা বাড়ায়। সুভা ভিতরে আসতেই তার বাবা ভিতর থেকে গামছা এনে সুভার মাথা মুছে দেয়। সুভা, বাবার ডাকে মুখ তুলে তাকায় সে। ওপরে যে তোর প্রয়োজনীয় সকল জিনিস গুছিয়ে নি। কিন্তু বাবা, বাবার উপর ভরসা নেই? নিজের থেকেও বেশি আছে বাবা। তাহলে যা, ব্যাগ গুছিয়ে নি। আজকে রাত 2টায় তুই আরশিনগর ছেড়ে যাবি। সুভা তার বাবার কথা মতো উপরে চলে যায়, কিন্তু ভয় মনে থেকে যায়। যেখানে তাকে রাজি করানোর জন্য পুরো এলাকা জ্বালিয়ে দিল, সেখানে সে পালাবে আর প্রধানমন্ত্রীর ছেলে জানবে না, এটা কি সম্ভব? আর পালিয়ে গেলেও তাকে খুঁজতে যে ন্যানো সেকেন্ড লাগবে তামিমের, সেটাও তো সুভার অজানা নয়। কিন্তু আজকে আর বাবাকে নিষেধ করতে পারেনি সুভা। নিষেধ করা মানে তার বাবার উপরে সন্দেহ করা। কোনো মেয়ে নিজের বাবার শক্তির উপরে সন্দেহ করে না, সুভাও করেনি। সে সুন্দর মতো রাজি হয়ে যায় এবং ব্যাগ গুছিয়ে ফেলে। ভাই, আপনার বিয়ে আর পুরো দেশ নিশ্চয়, এইটা কি মানা যায়? কালামানিকের কথা শুনে সবাই একসাথে ঠিক বলে সহমত প্রকাশ করে। তাহলে কি লাইভে যায় নাগিন ডান্স করবো? ওইটা আমরাই করুম ভাই, আপনি শুধু রাজি হন। কিসের জন্য? পুরো দেশে আতশবাজি ফাটানোর জন্য। তামিম সিটে গা এলিয়ে বসে পড়ে। আর কিছুক্ষণ পর পুরো আকাশে আতশবাজি ফুটতে থাকে। খোলা জিফর পুরো বিষয়টি সবাই স্পষ্ট দেখতে পায়। সবাই হা হয়ে যায়। তারা সারাদিন পাশে থেকেও কিছুই টের পেল না। আসলে তামিম এবং তার কাজগুলো সম্পর্কে জানা কারোর সাধ্য নেই। ভাই একটা কথা কই। বলো মাহির। হিরোরা হিরোইনকে চুমা দিলে প্রেম হয়, আর আমরা ভিলেনরা দিলে হয় মামলা। বিষয়টা এমন কেন? কারণ সব ভিলেন সাইকো কিংসং আর তামিম সরকার মতো আঞ্জাম হয় না। আমার আর প্রেম করা হলো না। মাহিরের কথা শুনে সাকিব মাহিরের হাত টেনে তার বুকে নেয়। মাহিরও অবাক হয় সাকিবের এমন কাণ্ডে। কিছু শুনতে পারোস? হই, তোর বুক দকাশ দকাশ করতেছে। না রে শালার ভাই, বোম ফুটতেছে। তামিম সহ বাকি চারজন সাকিবের দিকে তাকায়। আব্বে হালা গাড়ি চালা, সামনে দেখ, না হলে ভাইয়ের শাদি মোবারকের বদলে আমাকে 40 খাইতে লোকজন আইব। সাকিব বা, তোর মনে বোম ফুটতাছে, বিষয়টা তো হজম করার মতো না রে। কমু না, আমার শরম করে। তুই কি প্রেমে পড়ছিস সাকিব? বিসমিল্লাহ করে পুড়ে গেছে ভাই। সাকিবের কথা শুনে টাকলা মফিজ খুব জোরে গাড়ি ব্রেক মারে। আর তামিম সহ সবাই সাকিবের দিকে তাকায়। সাকিব ভদ্র ছেলের মতো আকাশের দিকে তাকিয়ে থাকে। ভাইয়ের বিয়ার আতশবাজি ভালো সুন্দর লাগতেছে। সাকিব সকলের ধ্যান অন্যদিকে নেওয়ার চেষ্টা করলে কেউ আকাশের দিকে তাকায় না, বরং সাকিবের দিকেই তাকিয়ে থাকে।
তারপর সাকিবের পাশে বসা মাহির, কালামানিক, টাকলা মফিজ সাকিবকে উড়াধুরা চর ঘুষি মারতে থাকে। আমার হয়ে ওরে দেশার লারে। সামনে থাকা পেট মোটা রফিক সবাইকে আরো উৎসাহ দেয়। শালা, আমাকে আগে প্রেমে কেমনে পড়লি তুই? তোগুলো নিয়েই তো পড়তে চাইছিলাম, কিন্তু তোরা বিড়ি খাইতে ব্যস্ত ছিলি, তাই আমি একাই পড়ছি। তামিম তার পঞ্চ পাণ্ডবের কাণ্ড কারখানা দেখে নিজের কপালে নিজেই চাটি মারে। ভাগ্য করে পেয়েছে এই 5 জন মেন্টাল পিসকে। প্রেমেও যে সকলে মিলে একসাথে পড়া যায় এটা তামিমের জানা ছিল না। শালা বেইমানি, একা একা প্রেমে পড়লি। তামিমকে চুপচাপ বসে থাকতে দেখে সকলে একসাথে তার দিকে তাকায়। আর শুকনো ঢোক গিলে তামিম ভিজা কাপড়ে যে বসে আছে এটা তারা ভুলেই গিয়েছিল। তামিম সুন্দর মতো নিজের চশমা খুলে পাঞ্জাবির হাতা গুটি উপরে উঠাতে থাকে। তামিমকে নিজের হাতা উপরে উঠাতে দেখে সকলে বোঝা যায় আজ কপালে শনি রবি সবই আছে। পালারে শালার ভাইরে কারা। সকলে যে যার মতো দৌড় লাগায় আর তামিম লাঠি দিয়ে তাদের পিছনে তাড়া করে। প্রায় অনেক রাতেই তামিমের তাড়া খেয়ে চলে যায় তাদের। আজকেও নতুন কিছু না, আতশবাজিগুলো সুভার চোখেও পড়ে। বারান্দায় থেকে সেও দেখে সব, কিন্তু এই আতশবাজি যেন কোনো কাল না হয়ে দাঁড়ায়, এটাই সুভার চিন্তা। সুভার পালানোর বিষয়টা যদি তামিম জানতে পারে তাহলে তাকে যে এই আতশবাজির সাথে বেঁধে তাকে উড়িয়ে দেবে না তার কোনো গ্যারান্টি নেই। সুভা মন শক্ত করে ভিতরে চলে যায়। আজকে রাত 2টোই হবে তার নতুন জীবনের সূচনা। একজন প্রধানমন্ত্রীর ছেলে কখনো সেলিব্রিটিদের থেকে কম হয় না। তাদের প্রতিটা চলাফেরা, কথাবার্তা, সকল কিছুই যুবকদের কাছে অনুপ্রেরণা। কিন্তু তামিমের বেলায় বিষয়টা ছিল ভিন্ন। দেশের সকল মানুষ তাকে জননেতা, সাধারণ মানুষের নেতা, প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে কম, কুখ্যাত সন্ত্রাসী এমপি তামিম সরকারের নামেই বেশি চিনত। সাধারণত একজন এমপির এত পাওয়ার থাকে না যে পুরো এলাকা জ্বালাতে পারবে, কিন্তু একজন মন্ত্রীর ছেলে দেশ পুড়িয়ে দিলেও কিছু হয় না। সবাই এটাকে সামান্য অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যায়। তামিমের বয়সের থেকে তার খুনের সংখ্যা বেশি। এমন কেউ নেই যে তার বিরুদ্ধে মুখ খুলবে। সুভার ছেলেবেলার ভয় ছিল তামিম। আর শ্রীনগরে জন্মের সুবাদে সে বেশ কয়েকবার তামিমের পোস্টার এমন খোলা জিপ নিয়ে তামিমকে রাস্তায় যেতে দেখেছে। তামিমকে সুভা যতবারই দেখতো মুখ ঢেকে ফেলতো, কারণ লোকমুখে শোনা আছে তামিমের পাপের কথা। সুভা কখনো ভাবেনি তার ভয়ই তার কাল হবে। সেই 26শে মার্চ তার জীবনের সব থেকে খারাপ অধ্যায় শুরু হবে। সুভা এখনো চিন্তা করে যদি 26শে মার্চ সে কলেজে প্রোগ্রামে না যেত তাহলে হয়তো তামিমের চোখেই পড়তো না, তার জীবনটাও এমন হতো না, আর 5টা সাধারণ মানুষের মতোই হতো তার জীবন। তামিম এবং তার পঞ্চপাণ্ডব সোজা সরকার বাড়িতে চলে আসে। সরকার বাড়িতে আসতেই দেখতে পায় পুরো সরকার বাড়ি খুব সুন্দর করে সজ্জিত, খানিকটা বিদেশি ধরনের ডেকোরেশনে। তামিম বরাবরই খাঁটি দেশি মানুষ, এসব বিদেশি কালচার তার খুব একটা পছন্দ নয়। তাও বাবার ইচ্ছের বিরুদ্ধে কখনো একটা কথাও বলেনি তামিম। তামিমের জিভ ভেতরে ঢুকতেই তার উপর ফুল বর্ষণ হতে থাকে। তার পঞ্চপাণ্ডব নেমে সোজা নাচতে শুরু করে বাকিদের সাথে। তানভীর সরকার এবং আয়েশা সরকার তামিম আসার কথা শুনে বাইরে চলে আসে। নিজের বাবা মাকে এত খুশি দেখে তামিমের পা দুটো জমে যায়। কি সুন্দর হাসি তার মা বাবার মুখে। আব্বাজান। তানভীর সরকার এবং আয়েশা সরকার দুজনেই তামিমের পাশে দাঁড়িয়ে যায়। তানভীর সরকার সোজা তামিমকে বুকে জড়িয়ে নেয়। আমি অনেক খুশি বাবাজান, সব থেকে বেশি খুশি আজকে আমি, আমার একমাত্র ছেলে বিয়ে করতে যাচ্ছে। তামিম চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। তানভীর সরকারকে খুবই কমই এভাবে হাসতে দেখেছে তামিম। তার চোখ হয়তো একটু ঝাপসা হয়ে এসেও আসলো না, কারণ তামিম সরকার কখনো কাঁদে না, সে কাঁদায়। আমি আজকের মতো খুশি হইনি কখনো বাবাজান, আপনার বিয়ে নিয়ে আমার অনেক শখ ছিল। তামিম খুব মনোযোগ সহকারে তার আব্বাজানের কথা শুনে। আহ, কি খুশি লোকটা আজকে, মনে হচ্ছে ঈদের চাঁদ উঠেছে, আর ভোর হলে ঈদের আনন্দ বয়ে যাবে চারিপাশে। আব্বাজান, আপনি খুশি তো? তানভীর সরকার তামিমের দুগালে হাত দিয়ে তার কপালে চুমু খায়। আপনি জন্মের সময়ও এতটাই খুশি হয়েছিলাম। আয়েশা সরকার তানভীর সরকারকে সরিয়ে ছেলের সামনে দাঁড়ায়। আমার সোনা মানিক, এত ভিজলি কিভাবে? বিয়ের দিন কি অসুস্থ থাকতে চাস? ওই একটু ভিজলাম আর কি আম্মা। বাবা, আমার বৌমারে নিয়ে আসতি সোজা, ওরে দেখার জন্য তো আর তরিস হয়েছে না আমার। আনবো আম্মা, পরশু দিনই আনবো। চারিপাশে ভালো করে তাকিয়ে দেখে পুরো সরকার বাড়ি এতটাই মনোযোগ সহকারে সাজানো হয়েছে যে চোখ সরানো মুশকিল। আব্বাজান, এটাই হচ্ছিল আমার। জি বাবাজান বলেন। আমি মসজিদে বিয়ে করতে চাই। মাশাআল্লাহ, সে তো ভালো কথা। আব্বাজান, শুধু তার পরিবার আর আমার পরিবার, আর বেশি কাউকে চাই না। তা করা তো সব থেকে ভালো, কিন্তু আমরা আনন্দ করতে পারবো তো সরকার বাড়িতে? তামিম তার বাবার কথা শুনে মাথা নিচু করে হেসে সম্মতি দিয়ে বাড়ির ভিতরে চলে যায়।
দেখেছেন কর্তা, আমার তামিম কত পরিবর্তন হয়েছে। আয়েশা সরকারের কথা শুনে তানভীর সরকার বুক ভরে নিঃশ্বাস নেয়। জি গিন্নি, অনেকটাই। আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া, আমার ছেলে খুন করে আজ বাড়ি ফেরেনি। রাত 1:45। পুরো শিকদার বাড়িতে আজ গা ছমছমে পরিবেশ বিরাজ করছে। ঘড়ির কাঁটা জানা দিচ্ছে কিছুক্ষণের মধ্যে সুভাকে তার জন্মভূমি ত্যাগ করতে হবে। সময় যতটা ঘনিয়ে আসছে সুভার ভয়ও ততটাই বেড়ে যাচ্ছে, সাথে তার হৃদস্পন্দনও। এই কয়দিনে তামিম সম্পর্কে তার ভালো ধারণা হয়ে গেছে। এসবের শেষ পরিণতি কি সেটাও সুভার জানা, কিন্তু শেষ চেষ্টা তো করতেই হবে। সুভা, বাবার ডাকে ধ্যান ভাঙে সুভার। এখনো হাত পা কাঁপছে তার। আয়। সুভার বাবা তার হাত ধরে নিচে নিয়ে আসে, কিন্তু সদর দরজায় তামিমের লোকেরা থাকায় তারা পিছনের দরজায় চলে যায়। তামিম আগে থেকে রাতের বেলা গার্ড দিয়ে সুভাদের বাড়ির সামনে পাহারায় রাখতো। যেদিন থেকে সুভাকে তামিম প্রথম দেখেছিল তার পরের দিন থেকে রাত থেকে তামিমের এই ব্যবস্থা করে রাখা। সুভার বাবা সুভাকে পেছনের দরজা দিয়ে বের করে দেয় এবং নিজেরাও এক এক করে বের হয়ে যায়। তাদের বাড়ি থেকে একটু দূরে একটা কালো বড় গাড়ি দাঁড়ানো ছিল। সুভা সহ তার পরিবার গাড়িতে খুব বিচক্ষণতার সাথে উঠে বসে। সুভার ধ্যান এখনো শুধুই তামিমের পরবর্তী পদক্ষেপের উপর, কারণ সুভা জানে তামিম জানলে ঠিক কি হবে তার সাথে। এদিকে পুরো আকাশে আতশবাজি ফুটছিল, অপরদিকে তামিমের প্রেয়সী তার থেকে দূরে সরে যাচ্ছিল। আজকের আকাশটা যেন আশির নগরে বয়ে আসা নতুন বিপদেরই ইঙ্গিত দিচ্ছিল। সরকার বাড়ি। টিভির বড় স্ক্রিনে সুভার আর নিজের ছবি ছেড়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম। হাতে তার ড্রিঙ্কসের গ্লাস। খুব কম সময় এমন যায় যখন তামিম নিজের বাড়িতে বসে এসব ছাইপাশ খায়। তামিম যেদিন নেশা করে বা খুব বেশি ঘোরে থাকে সেদিন সে বাড়ি ফিরে না। নিজের বাবা মায়ের সামনে তামিম কখনোই মাতাল হয়ে ফিরেনি, আর না উঁচু আওয়াজে কথা বলেছে। হাজারটা খারাপ দিক থাকলেও ও নিজের বাবা মায়ের সামনে তামিম ভুলেও কোনোদিনও বেয়াদবি করেনি। কিন্তু আজকে তামিম ড্রিঙ্কস করছে না, এটা কষ্টের নয় বরং সুখের। হঠাৎ এক পর্যায়ে গ্লাসটা টি টেবিলে রেখে তামিম টিভির স্ক্রিনের সামনে দাঁড়ায় আর সুভার ছবি বরাবর চুমু দেয়। তামিম স্ক্রিনে সুভার ছবিটা ধরতে থাকে। আহ, কি নিদারুণ চাওয়া তার। পৃথিবীতে খুব কম মানুষই আছে যাদেরকেও মন থেকে চায়, যাদের জন্য সবকিছু উল্টে পাল্টে করে দেয়। সুভাও সেই সৌভাগ্যবানদের মধ্যে পড়ে। তামিম তাকে ঠিক কতটা চায় সেটা তামিম নিজেও জানে না। সারা রাস্তা সুভা এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে থাকে। আশিনগরের রাস্তা যতটা ছেড়ে যাচ্ছে ততটাই সুভার বুক ভারী হয়ে আসে। শুধু একটাই চিন্তা সুভার মাথায়, তামিম জানলে কি হবে। সুভা চিন্তার মাঝে তার ফোন একটু কেঁপে ওঠে। ভাইব্রেট করার ফলে কেউ টের পায়নি তার ফোনের নোটিফিকেশন। সুভা পাশে তাকিয়ে দেখে তার মা ঘুমিয়ে আছে, বাবাও ঝিমাচ্ছে, আর ভাই সে তো অনেক আগে ঘুমিয়ে পড়ে গেছে। সুভা একটু একটু করে ফোন অন করে দেখে। কবে আমার বউ হবা সুভা? আর তো দেরি হয় না। তামিমের এই এক লাইন টেক্সটে সুভার চিন্তার পরিমাণ আরও শতগুণ বেড়ে যায়। তামিম তাকে ছাড়বে না, আর সে তামিমের সাথে থাকতে চায় না। পরিস্থিতি যে তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে জানে না। ঠিক ভোরবেলা সুভাদের গাড়ি থামে একটু গহীন জঙ্গলের ভিতরে। এটা চিটাগং নাকি অন্য কোথাও সুভা ঠিক বুঝে উঠতে পারে না। একটা রিসোর্টে এসে গাড়ি থামে সুভাদের। ঘুম ঘুম চোখ নিয়ে সুভার পরিবার নামে গাড়ি থেকে, কিন্তু সুভা এক ফোঁটাও ঘুমায়নি। তার চোখের ঘুম গায়েব হয়ে গেছে। সুভারা নামতেই কিছু লোক এসে ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেয়। সুভা ঠিক বুঝতে পারে না এখানে হচ্ছেটা কি। তামিমের ভয় তার মন এতটাই জেঁকে বসেছিল যে তেমন কিছু খেয়াল করে না সে। পরিবারের সাথে ভিতরে চলে যায় সে। ভিতরে যেতেই কিছু মেয়ে মানুষ আসে তার সামনে। বাহ, কি সুন্দর মিষ্টি আমার ভাবি। একটা অপরিচিত মেয়ের মুখে ভাবি ডাক শুনে বেশ অবাক হয় সুভা। সে তার মায়ের দিকে তাকায়। আঙ্কেল, ওকে আমরা নিয়ে যাব, দুপুরের মধ্যে রেডি করতে হবে। কি রেডি করবেন আপনারা আমায়? ও মা, বিয়ের কনেকে সুন্দর করে রেডি করতে হবে না? কার বিয়ে? কেন, তোমার আর আকাশ ভাইয়ার। সরকার বাড়িতে আয়োজনে ধুম পড়েছে। তামিম সরকারের বিয়ে বলে কথা। আয়োজনের কি শেষ আছে? তানভীর সরকার খুব সকালে ঘুম থেকে উঠে সকল কিছু নিজে দেখে। এত লোক থাকার পরও তানভীর সরকার নিজেই সব করছে। আয়েশা সরকারও লেগে আছে কাজে। ছেলের বিয়ে নিয়ে তার আহ্লাদের শেষ নেই। ছেলের বউয়ের জন্য 100 ভরি গহনা হয়তো আনিয়েছে উনি। যদিও এত কিছু সুভাকে পড়াবে না, তাও আহ্লাদের তো শেষ নেই। সবাই যখন যে যার মতো কাজে ব্যস্ত, ঠিক তখনই তামিম হন্তদন্ত হয়ে নিচে নামে। তামিম নামতে নামতে তার পঞ্চপাণ্ডবও কোথা থেকে এসে হাজির হয়। এই সাকিব। এই লন ভাই। তামিম সাকিবকে ডাকা মাত্রই সে তামিমের গোল্ডেন চা পাতিটা তার দিকে ছুঁড়ে মারে। তামিম সেটা ক্যাচ ধরে হাঁটতে থাকে। তানভীর সরকার নিচে দাঁড়িয়েছিল। তামিম নিচে নেমে তানভীর সরকারের সামনে দাঁড়ায়। চিন্তা করে নামবা, আমি বউ নিয়ে আসতেছি। দেখ সুভা, আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। বিয়ের কথা বলে না কেন বাবা? মঈনুদ্দিন সুভার প্রশ্নের কোনো উত্তর দেয় না। রেডি হইনি, 11টায় কাজী আসবে।
সুভাকে রেডি হতে বলে মঈনুদ্দিন চলে যায় তার রুম থেকে, আর সুভা চুপচাপ বসে থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবার চলে যাওয়ার দিকে। একটু আগে কে আকাশ চৌধুরী? আমি ভিড় ঠেলে কিছু মানুষ সামনে এসে দাঁড়ায় সুভা। তার মধ্যে সাদা স্যুট পরিহিত লোকটা সুভার সামনে দাঁড়াতে তার চোখ বড় হয়ে যায়। কেমন আছো সুভা? আপনি তো? আমি আকাশ চৌধুরী, সালমান হকের বোনের ছেলে, যাকে তোমার কথাকথি প্রেমিক তামিম সরকার পরপারে পাঠিয়েছিল। আকাশের কথাগুলো সুভার কানে আসতেই বিষের মতো লাগে। এটা তো সত্যি, সালমান হককে তামিম মেরেছিল। আর আকাশ চৌধুরী যে সালমান হকের সাথে রাজনীতি করত, এটাও দেশের কারো অজানা নয়। তার থেকে বড় কথা, আকাশ চৌধুরী আর তামিম সরকারের একজন আরেকজনের প্রতি শত্রুতাও জানা আছে সুভার। টিভিতে একবার দেখেছিল সুভা আকাশ চৌধুরীকে কুকুরের মতো গলায় দড়ি দিয়ে ঘুরিয়েছিল তামিম, কিন্তু কেন সেটা জানার আগ্রহ ছিল না তার। আজকে সরাসরি আকাশ চৌধুরীকে সামনাসামনি দেখে সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল সুভার। আমি জানি তুমি তামিমকে পছন্দ করো না, আর তুমি যদি আমার বউ হও তাহলে তামিম তোমাকেও পছন্দ করবে না। এভাবেই তুমি ওর হাত থেকে বাঁচতে পারবে। সুভা কিছু বলতে যাবে তার আগে মঈনুদ্দিন কথা কেড়ে নিয়ে কুশল বিনিময় করে আর সুভাকে নিয়ে যায় অন্য রুমে। সুভা উঠে আয়নার সামনে দাঁড়ায়, তারপর নিজের হাতের দিকে। তামিমের দেওয়া আঘাত এখনো স্পষ্ট, পোড়া জায়গাটাও দগদগ করছে। তামিমের এত পাপ খোলা বইয়ের মতো পড়ে আছে সুভার সামনে। আজকে তামিমের বলা একটা কথা বারবার মনে পড়ছে সুভার। আমারে ঠকাইও না সুভা। প্রতিবার দেখা করতে আসলে যাওয়ার সময় তামিম সুভাকে এই এক কথাই বলতো। তামিমের কথা যেন সুভার কানে বাজতে থাকে। আমারে ঠকাইও না সুভা, আমারে ঠকাইও না সুভা, আমারে ঠকাইও না। সুভা নিজের কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আমি ঠকাইনি তামিম, আমি ঠকাইনি। সুভা একটু জোরে কথাগুলো নিজের আনমনে বলে ওঠে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। কিছুক্ষণ পর সুভা স্বাভাবিক হয়ে নিজের চোখ খুলতে থাকে। সুভা খুব কান্নায় ভেঙে পড়ে, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না তার কান্না। তার আগে কিছু মেয়ে মণ্ডলী তার রুমে প্রবেশ করে, হাতে তাদের ডালা ভর্তি জিনিস। তারা ভিতরে আসতেই সুভার চোখের পানি মুছে ফেলে। বাহ, কি সুন্দর হয়েছে আকাশ ভাইয়ের বউটা, একদম পরি। একজন মেয়ে এসে সুভার কানের লতিতে চোখ থেকে কাজল নিয়ে দিয়ে দেয়। সুভা বুঝতে পারে এটা আকাশের বোন। সুভাকে তারা সাজাতে থাকে, খুব সুন্দর করে যত্ন সহকারে সাজানো হয় সুভাকে। লাল লেহেঙ্গা একদম আকাশ থেকে নেমে আসা লাল পরীর থেকে কম লাগছিল না সুভাকে। তোর কি মনে হয় আকাশ চৌধুরী এত কাঁচা কাজ করে? এই জঙ্গলের ভেতরে তামিম আস্তে আস্তে ওর প্রাণ ভোমরার সাথে আমাদের 16 জনের বাসর হয়েও যাবে। খুব উচ্চস্বরে ভেসে উঠে বন্ধ ঘরটায় হাসির আওয়াজ। মনে হচ্ছে কতগুলো হিংস্র প্রাণী তাদের খাবার পেয়েছে বহুদিন পর। যাই বল, মেয়ে কিন্তু একের মাল, একদম খাসা। তামিমের চয়েস আছে। চয়েস থাকলে কি হবে, কাম তো সারবো আমরা। বেচারি বুঝতেও পারলো না তাকে বেস্ট সেল গার্ল বানাবো আমি। আবারও উচ্চস্বরে হেসে উঠে সবাই। বাইরে থেকে একজন সার্ভেন্ট এসে জানায় কাজী চলে এসেছে। কাজী আসার কথা শুনে সবার সামনে কাজী আসার কথা শুনে সবার মনে শয়তানি জেগে উঠে। একটু পরে তামিমের ইজ্জত শেষ করবে তারা। প্রায় অনেক দিনের প্ল্যান ছিল তাদের এটা। সরাসরি তামিমের সাথে লেগে পারবে না, তাই তার দুর্বল জায়গায় আঘাত করছে তারা। সময় 11:23। বিয়ের তোড়জোড় শুরু। কাজী এবং সুভার পরিবার খোলা জায়গাটায় বসে থাকে, মোটামুটি সজ্জিত। জঙ্গলের ভিতরে হওয়ায় খোলা জায়গা বেশ, সেখানে বিয়ের আয়োজন করা হয়েছে। সবাই মোটামুটি গুছিয়ে বসার পর সুভাকে আনা হয় বাইরে। সুভাকে এত সুন্দর লাগছিল যে তাকে দেখে চোখ সরানো মুশকিল। সুভাকে নিয়ে কিছু মেয়ে বরের মুখোমুখি বসায়। সুভা বসতে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যায়। সবকিছু এত তাড়াতাড়ি আর এত কম সময়ের মধ্যে হয়ে ওঠে যে সুভাকে ঠিক তাল করতে পারে না কি করা উচিত তার। তামিম সুভাকে ভালোবাসে, বিষয়টা এমন নয়, আর না তার সাথে থাকতে চায়। কিন্তু সুভা নিজের মনের এই ব্যাকুলতায় আর এত ভারী ভাবের অর্থ বুঝতে পারে না। কিসের এত ব্যাকুলতা তার, আর কিসের এত উদাসীনতা। আকাশ চৌধুরীর সাথে শুভা শিকদারের কাজে বিয়ে পড়ানো শুরু করে দেয়। সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন সুভা এবং আকাশ। হঠাৎ উপর থেকে হেলিকপ্টারের আওয়াজ ভেসে আসে এবং কয়েক মিনিটের মধ্যে আওয়াজটা বেশ স্পষ্ট হয়ে যায়। 6-7টা হেলিকপ্টার পরপর খোলা জায়গাটায় নামানো হয়। আশ্চর্যের বিষয় হলো হেলিকপ্টারগুলো ল্যান্ড করার সাথে সাথে সকলের মুখের নকশায় পরিবর্তন হয়ে গেল। শুকনো ঢোক গিলল সুভা। বউ আমার, বিয়ে করবে তুই, মজাই মজা। তামিম তার সিগনেচার গোল্ডেন চাপাতি এক হাতে আর আরেক হাতে সিগারেট টানতে টানতে সামনে আসতে থাকে। তার চোখে চিরচেনা সেই কালো চশমা। ঠিক বোঝা যাচ্ছিল না তার চোখের রাগ কতটা গভীর। তামিম এগিয়ে আসতে সবাই দাঁড়িয়ে পড়ে। তার সাথে বেশ কয়েকটা গাড়িও প্রবেশ করে। কালো পোশাক পরিহিত লোকগুলো সকলকে ঘিরে দাঁড়িয়ে পড়ে।
তামিম সোজা হেঁটে সুভার সামনে আসতে থাকে। এদিকে সুভার প্রাণ যায় যায় অবস্থা। তামিমকে সুভার সামনে আসতে দেখে সুভার মা এসে সুভার সামনে দাঁড়ায়। তামিম সোজা সুভার সামনে এসে দাঁড়ায়। সামনে আসো। সুভা তার মায়ের কাঁধ পিছন থেকে শক্ত করে ধরে আর কাঁপতে থাকে। সুভার মাও ঢাল হয়ে দাঁড়ায় সুভার সামনে। তামিম একটু মাথা বাঁকিয়ে সুভাকে দেখে, বাহ কি সুন্দর করে সেজেছে, তার রাত পড়িয়েছে, কিন্তু তার জন্যে না। তামিম পেছন থেকে সুভার হাত ধরে খুব জোরে টান দিয়ে তাকে ঘুরিয়ে তার সামনে আনে। তামিম যা চায় তার নিচ থেকে আসে, আর না হয় সে নিয়ে নেয়। সুভাকে সামনে ঘুরিয়ে আনতে আনতে কথাগুলো বলতে থাকে তামিম সুভার হাত এত জোরে ধরে ঘুরিয়েছিল যে সুভা এসে সোজা তামিমের বুকেই পড়ে। যেখানে তোকে বাইরে বের হতেই দেয় না সেখানে অন্যের জন্য বসিয়ে দিয়ে নিলি। তামিম দাঁতে দাঁত পিষতে পিষতে কথাগুলো বলতে থাকে। বিয়ে হয়ে গেছে তামিম, সুভার হাত ছেড়ে দে। আকাশের কথা শুনে কিছুক্ষণের জন্য নীরব হয়ে যায় তামিম। ওই যে কথাই আছে, ঘূর্ণিঝড় আসার আগে প্রকৃতি তার নীরবতা দিয়ে আগাম বার্তা প্রকাশ করে। আজকের প্রকৃতিও যেন সেই আগাম বার্তা প্রকাশ করলো। ঝড় আসতে চলেছে, মহা প্রলয় হতে চলেছে। এই ঝড়ের তাণ্ডবে যে কি লণ্ডভণ্ড হতে যাচ্ছে তার আগাম পূর্বাভাস আন্দাজ করা গেলেও তেমন এর ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক আন্দাজ করা গেল না। যেখানে 17 বছর বয়স থেকে তামিম মৃত্যুর খেলা খেলতে মেতে থাকতো, সেখানে তাকে ঠকিয়ে আরেকজনকে বিয়ে করার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে সেটা বলাই বাহুল্য। বিয়ে হয়ে গেছে? তামিম খুব শক্ত করে চোখ রাঙিয়ে সুভার বাহু চেপে ধরে। সুভা তামিমকে কিছু একটা বলতে যায়। তুই কবুল বলছিস ওকে? তামিম খুব ভারী কণ্ঠে সুভাকে জিজ্ঞাসা করে। সুভা এক পা করে নিজের পেছনে যেতে থাকে আর তামিম এক পা করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তামিমকে এগোতে দেখে সুভার নিঃশ্বাস আরো ভারী হয়ে যায়। আজকে যে তার জীবনের শেষ দিন, এটা সুভা তামিমের হিংস্র লাল চোখ জোড়া দেখে বুঝতে পারে। বান্দের বাচ্চা, তুই কেমনে বিয়ে করলি? খুব জোরে হিংস্র সিংহের মতো গর্জে ওঠে তামিম। উপস্থিত সকলে ভয়ে জড়সড় হয়ে যায়। শুকনো ঢোক আকাশও গিলে। কিন্তু আকাশ এটা ধারণা করেছিল সুভার বিয়ের কথা শুনে তামিম তার শখের নারীকে নিজের হাতে পরপারে পাঠাবে আর সারা জীবন কষ্ট নিয়ে ভুগবে, যেটা দেখে আকাশের কলিজা ঠান্ডা হয়ে যাবে। তুই কেমনে আরেকজনকে বিয়ে করলি সুভা? কেমনে করলি বিয়া? তামিম সুভার হাত ধরে খুব জোরে মাটিতে ফেলে দেয়। আমার স্ত্রীকে ছেড়ে দে তামিম। মানুষের বিপদ যখন ঘনিয়ে আসে তখন পদে পদে ভুল হতে থাকে। আকাশের সাথেও মনে হয় তাই হলো। সে বারবার ইচ্ছে করে আমার স্ত্রী বলে বলে তামিমের ভিতরে ঘুমন্ত পশুটাকে জাগিয়ে তুলছে। মাটিতে পড়ে সুভা তামিমের দিকে ফিরে কিছু বলতে যাবে তার আগে তামিম তার রিভলভার দিয়ে পরপর দুটো গুলি চালায় সুভার বুকে। বিন্দুমাত্র হাত কাঁপে না তামিমের। তোকে বারবার বলেছিলাম আমাকে ঠকাইস না, সেই ঠকালি তুই। তামিম আঘাতপ্রাপ্ত বাঘের মতো গর্জে ওঠে। তার হুঙ্কার যেন কেঁপে ওঠে চারিপাশ। তামিম সরকার যতবার খেপেছে ততবার কারো না কারো জীবন শেষ দিন হয়েছে। সুভাকে গুলি করার সাথে সাথে তার বাবা মা ছুটে আসতে থাকে তার দিকে, কিন্তু পারে না। তামিম তাদের সামনেও গুলি চালায় আর বড় বড় চোখ করে তাকায় তাদের, কিন্তু সন্তানের বিপদে বাবা মাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারে না। সুভার বাবা মা আবারও ছুটে আসতে থাকে, কিন্তু তার আগে তামিমের লোকেরা তাদের ঘেরাও করে। সুভার বাবা থেমে গেলেও সুভার মায়ের আর্তনাদ থেমে থাকে না। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বেহুশ হয়ে যায় সুভার মা, আর জীবন্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকে সুভার বাবা। যেখানে নিজের মেয়েকে বাঁচানোর জন্য তাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চেয়েছিল, সেখানে নিজের চোখে মেয়ের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখছে। এমন করুণ দৃশ্য দেখার চাইতে মরে যাওয়া বোধহয় ভালো ছিল। এই বেঈমান নারীর মৃত্যু আজকে স্বচক্ষে দেখবো আমি। তামিমের প্রতিটা কথার আঘাত গুলির আঘাতের চাইতেও বেশি মনে হলো সুভার কাছে। আজকে বোধহয় তার জীবনের শেষ দিন হতে চলেছে। সুভা হাত উপরে উঠে তামিমকে ডাকতে যাওয়ার আগে আবারও মাটিতে লুটিয়ে পড়ে তার হাত। উপস্থিত সকলে ভয় পেলেও আকাশ চৌধুরী মুখে ভয়ের কোনো চিহ্ন পাওয়া গেল না, বরং তামিমের এমন অবস্থা দেখে তার মুখে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। আমার বউকে ছেড়ে দে তামিম। আকাশের মুখে আমার বউ কথাটা শুনে তামিমের ঘাড়ের রগটা যেন বেঁকে বসে। সে খুব হিংস্রভাবে তাকায় আকাশের দিকে। তোর বউ? ও হ্যাঁ, ও তো এখন তোর বউ, আমার বউ না। হ্যাঁ, ও তোর হয়ে মরতেছে না? ভারী অন্যায়। তামিম সরকারের পেস্টিসে লাগলো। তামিম তার হাতে থাকা রিভলভারটি দিয়ে আকাশের পায়ে শুট করে দেয়। তামিম যে সুভাকে ছেড়ে তাকেও গুলি করবে এটা কল্পনাও করতে পারেনি আকাশ। তামিমকে নিচু করতে যেয়ে ও পারল না সে, বরং খাল কেটে কুমিরের কাছে ধরা দিল। তামিম নিজের পাঞ্জাবির হাতা উপরে উঠাতে উঠাতে আকাশের দিকে আসে। মাহির এলেন ভাই। মাহির একটা শক্ত চেলা কাঠের লম্বা টুকরা তামিমের দিকে ক্যাচ দেয়। তামিম সেই কাঠের লম্বা টুকরাটা নিয়ে আকাশকে বেধড়ক পিটাতে থাকে। সুভা নিজের বুকে হাত দিয়ে তখনও সবটাই স্পষ্ট শুনতে পায়।
মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকে, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ নেই। তামিম নিজের মতো করে আকাশকে আকাশে পাঠাতে ব্যস্ত। এক পর্যায়ে থেকে তামিম আকাশের পা ধরে তাকে টেনে ছিঁচড়ে নিয়ে যায় সুভার দিকে। তালাক দে। আকাশ হাঁপাতে থাকে। কুত্তার বাচ্চা, তালাক দে। তুই এখনই তালাক দিবি ওরে। কথা বলার মতো অবস্থায় ছিল না আকাশ। পায়ে গুলি আর তামিমের হিংস্রের মতো ঝাঁপিয়ে পড়ার পর আকাশের প্রাণ যে উড়ে এতক্ষণে আকাশে পৌঁছে যায়নি, এটাই তার ভাগ্য ছিল হয়তো। তামিম, বিয়ে। আকাশকে বাড়তি কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার পেট বরাবর জোরে লাথি দেয় তামিম। চাপাতি দে সাকিব। সাকিব তামিমের হাতে চাপাতি দিতেই আকাশ খুব জোরে জোরে 3 তালাক দেয় সুভাকে। এই কাজী, তালাক হয়েছে? কাজী ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নাড়ে। অর্থাৎ হয়নি। সবকিছুরই একটা নিয়ম আছে। তামিম নিজেই নিজের মাথায় হাত দিয়ে খুব জোরে চিৎকার করে ওঠে সুভার নাম নিয়ে। তুই কেমনে ওরে কবুল বললি সুভা? তামিমের চিৎকার ঠিক মতো কানে আসলো না সুভার। চোখ দুটো ঝাপসা হয়ে আসলো তার। সুভা বারবার তামিমকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু তামিম আজকে মেতেছে মরণ নেশায়। সুভার মৃত্যু যন্ত্রণায় ছটফট করা করুণ দৃশ্য তামিমের চোখে পড়ে না। সাকিব, ডিভোর্স পেপার নিয়ে আয়। তামিমের কথা মতো সাকিব হেলিকপ্টার নিয়ে উড়ে যায়, আর তামিম খুব হিংস্রভাবে তাকায় সুভার দিকে। এক পর্যায়ে তামিম নিচে সুভার পাশে মাটিতে বসে পড়ে। আমি জীবনে কোনো মায়ের দিকে তাকাই নাই, তোর দিকে তাকাইছিলাম, মন ভরে তাকাইছিলাম। তোকে কখনো খারাপ নজর দেখি নাই। সবসময় বউ করে আনবো বলে নিজের অনুভূতিগুলোকে দমিয়ে রেখেছিলাম। আর তুই? তামিম গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা সুভার গাল খুব শক্ত করে চেপে ধরে। তোর মতো বান্দির বাচ্চার মুখে আমার নাম শুনলে বমি আসে। সুভা চোখ বন্ধ করে ফেলে তার, আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। হয়তো একটু পরে তার দম ফুরিয়ে যাবে। এই চোখ খোল বান্দির বাচ্চা, চোখ খোল। তুই অন্য কারো হয়ে মরতে পারিস না, চোখ খোল। তামিম সুভার দুগালে জোরে জোরে থাপড়াতে থাকে। গালে থাপ্পড় পড়ার সাথে সাথে সুভা চোখ মেলে তাকায়, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। তুই অন্য কারো হয়ে মরতে পারিস না শোভা, এই অধিকার তোর নাই। কিছুক্ষণের মধ্যে সাকিব পেপার নিয়ে হাজির হয় আর তামিমের সামনে ধরে। তামিম পেপার নিয়ে সুভার সামনে ধরে। এই সাইন কর, সাইন কর বান্দির বাচ্চা। তামিম জোর করে সুভার হাতে কলম ধরিয়ে দেয়। শরীর অসাড় হয়ে যাওয়ার ফলে সুভা কলমটা ধরতে পারে না। বাহ, নতুন স্বামীর জন্য এত প্রীত তোর, কলম ফেলে দিলি। তামিম সুভার হাত ধরে তাকে কোলে নিয়ে দুহাত শক্ত করে সাইন করিয়ে নেয়। তারপর আকাশকে দিয়ে সাইন করায়। তারপর সুভাকে কাঁধে তুলে সামনে যেতে থাকে। সাকিব, আকাশকে আকাশে পাঠা। মাছ পানিতে ধরা দিয়েছে, এখন জমবে মজা। তামিম পাবে সাজা, সাজবো আমি রাজা। কিন্তু যদি টের পাই? শালা বহুত হারামি আছে, হারামিতে পিএইচডি করা, কিন্তু জনগণ তাকেই মানবে যে মানবতার ফেরিওয়ালা হবে। আর সরকারের ছেলের তো রেকর্ড সবার জানা। চিয়ার্স। সাকিব, আকাশকে আকাশে পাঠা। তামিম সুভাকে নিয়ে অগ্রসর হয় সামনের দিকে। না, সে হেলিকপ্টারে ওঠেনি। তার লোকদের গাড়ির পেছনে রাখা হোম বাস এবং অ্যাম্বুলেন্সের সামনে এসে দাঁড়ায়। তামিম আগে থেকে যে হোম বাসের ভিতরে একটা ছোটখাটো হসপিটাল খুলে রেখেছে সেটার কল্পনা এই অবধি কেউ করতে পারেনি। তামিম নিজের রাগ সম্পর্কে অবগত। তার ধারণা আছে যে সে সুভার ক্ষতি করবে, তাই সে আগে থেকে একটা মিনি হসপিটাল নিজের সাথে নিয়ে এসেছে। যদিও বাসটি আসতে দেরি করে, কিন্তু খুব বেশি দেরি হয়নি। তামিম তার হেলিকপ্টার নিয়ে আসার 1 ঘন্টার মধ্যে অ্যাম্বুলেন্স ও হোম বাস চলে আসে। সেখানে কয়েকজন সার্জারি ডাক্তার ও কয়েকজন নার্স উপস্থিত ছিল। তামিম সুভাকে বেডে শুইয়ে দিয়ে বাইরে চলে আসে। যদি ওর কিছু হয় তাহলে তুই শেষ ডক্টর। ডাক্তারকে ওয়ার্নিং দিয়ে তামিম সামনে আসতে থাকে। তামিম যে পূর্ব হতে অ্যাম্বুলেন্স এবং চিকিৎসার সবকিছু আনিয়ে রেখেছিল সেটা তার লোকেরাও আন্দাজ করতে পারেনি। তামিম ভেতরে আসতে তার সামনে একটা চেয়ার রাখা হয়। তামিম খুব সুন্দর করে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে, আর ভেতরে সুভার অপারেশন শুরু হয়। নিচে আধা মরা হয়ে পড়ে থাকে আকাশ। তামিম আসার আগে তার পঞ্চপাণ্ডবরা আকাশের প্রায় অর্ধেক গেম শেষ করে ফেলে। তামিম পায়ের উপর পা তুলে নিকোটিনে ধোয়া উড়াতে থাকে। আমার বেঈমান শ্বশুর শাশুড়ি কই রে? ভাই, ভাবি সাহেবের মা তো বেহুশ, হ্যাঁ আব্বা আর ভাই দাঁড়ায় আছে। নিয়ে আয়। তামিমের সামনে সুভার বাবা এবং ভাইকে নিয়ে আনা হয় এবং তাদের মাটিতে বসানো হয়। আপনার মাইয়ারা যে আমার পছন্দ জানতেন না? হ্যাঁ জানতাম। তাহলে অন্য কারোর সাথে বিয়ে দিতে গেলেন কেন? মেয়েকে বাঁচানোর জন্য। তামিম সিগারেট ফেলে দিয়ে হাসতে থাকে শব্দ করে। এখন কি বেঁচে গেল? শোনেন শ্বশুর আব্বা, আপনার মাইয়ারা যদি 50 জায়গায় বিয়ে দেন, আমি সেই 50 জনের সাথে ওর ডিভোর্স করাই নিয়ে আসবো। অন্যের স্ত্রীর সাথে সংসার করবেন আপনি? ডিভোর্স হয়ে গেছে ওর। 90 দিনের আগে ডিভোর্স কার্যকর হয় না। বাহ, এত কিছু জানেন আপনি। বেশি আইন কারণে জেনে আমার সাথে খেলতে নেমেছেন দেখছি। শোনেন শ্বশুর আব্বা, আপনার মেয়ের ডিভোর্স একদম ইসলামী শরিয়ার আর বাংলাদেশের আইনের পথ ধরে হয়েছে। ইসলামী একবার তালাক দিলে ইদ্যুতের সময় থাকে,
3 মাস। এই 3 মাসে স্ত্রীকে ফেরত না নিলে তালাক কার্যকর হয়ে যায়। আর বাংলাদেশে ইউনিয়নে তালাক রেজিস্ট্রেটে জমা দিলে সালিশ বোর্ড বসে, সেখানে স্বামী স্ত্রীকে গ্রহণ না করলেই তালাক হয়ে যায়। কিন্তু আকাশ তো পরে যাবে। মরার আগে কেউ সুভাকে নিজের বউ দাবি করুক, এটা আমি কিভাবে মেনে নেই বলেন? তামিম আকাশের দিকে তাকিয়ে ঠোঁট জোড়া জড়ো করে চুমু খাওয়ার মতো শব্দ করে। ডিভোর্স পেপার তো আগে হাতে ধরাই দিছি, এখন মৃত্যু সনদটা বাকি ছিল। পরপর 5-6টি গুলি মেরে আকাশের বুক ঝাঁঝরা করে দেয়। আকাশই ভালো থাকিস ভাই। যার নামে সর্বনিম্ন স্থানে তোর পাঠা। তামিমকে দেখলে মনে হয় শয়তানও কনফিউজড হয়ে যাবে, সে মানুষ নাকি তাদের খালাতো ভাই যে নিজেই মানুষ মারছে, আবার তার জাহান্নামে যাওয়ার জন্য বলছে। অথচ সব থেকে পাপিষ্ট কাজ একটু আগে সে নিজেই করলো। তামিমের এত ভয়ঙ্কর রূপ দেখে সুভার বাবা চুপসে যায়, শুকনো ঢোক গিলে সে। রাজনীতি আমার রক্তে শ্বশুর আব্বা, আমার সাথে রাজনীতি করিয়েন না। তখন কি হয় সকল কিছুর আইন আমার জানা আছে। একটু খোঁজ নিয়ে দেখেন তামিম সরকারের শিক্ষাগত যোগ্যতা কতটুকু। তামিম পিছনে পা ফিরে আবার সুভার বাবার সামনে দাঁড়ায়। বিধবা মেয়েদের তো বিয়ে করা যাবে তাই না শ্বশুর আব্বা? আপনার মেয়ে তো এখন বিধবা মানুষ। একটু আগে তার স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, এখন তো তার বিয়ে হলে সমস্যা নেই তাই না? তামিম উঠে দাঁড়িয়ে সোজা কাজীর কাছে চলে যায়, তারপর তার মাথায় হালকা হাত রাখে। বইরা তোর একটু আগে ভুলভাল বলার জন্য আমি হার্ট অ্যাটাক করতে বাঁচলাম। বইরা হয়ে গেছো হাদিস জানোস না? কাজী থরথর করে কাঁপতে থাকে, কিন্তু জায়গা থেকে উঠল না, হয়তো বয়সের ভার জেগে ধরেছে। তামিম উঠে হোম বাসের কাছে চলে যায় আর চেয়ার নিয়ে সামনে বসে থাকে। ভেতরে সুভার অপারেশন চলতে থাকে, আর সুভার পরিবার সহ বিয়েতে উপস্থিত 30 জনই সেখানে থাকে। প্রায় 5-6 ঘন্টা যাবৎ চলে সুভার অপারেশন। এর মধ্যে সুভার কয়েক ব্যাগ ব্লাডেরও প্রয়োজন হয়। তামিমের সাথে রক্তের গ্রুপ মিল থাকায় সে 1 ব্যাগ রক্ত দেয় সুভাকে। তামিম চেয়েছিল তার শরীরের সমস্ত রক্ত যেন সুভাকে দেওয়া হয়, কিন্তু একজন মানুষ একদিনে একবারই ব্লাড দিতে পারে। তাই তামিম ব্লাড দিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে। ভাই একটা কথা কমো? বলো মাহির। বাবি সাহেবের বুকে গুলি মাহির তার সম্পূর্ণ কথা শেষ করার আগে তামিম চোখ বড় বড় করে তাকায় তার দিকে। ভয়ে মাহির চোখ নামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। যেই বুকে তামিম সরকারের রাজত্ব, সেই বুকে তামিম গুলি চালায়নি। সবাই খুব অবাক হয়ে যায় তামিমের কথা শুনে। তারা স্পষ্ট দেখেছে তামিম 2টো গুলি চালিয়েছে, আর সুভার হাত ছিল বুক বরাবর। তাহলে তামিমের কথার সাথে একটু আগের দৃশ্যের মিল কেন পেল না তারা? তামিম সরকার কি তোর বলদ মনে হয় যে নিজের প্রাণ পাখির বুকে গুলি চালাবে? এটা যেন ওর তার প্রাণঘাতী হতে পারে। সকলে যে যার মুখে তাকায়, তারপর গোল হয়ে তামিমের পাশে মাটিতে বসে। বক্ষস্থলে গুলি চালিয়েছি আমি, হৃৎপিণ্ডের উপরে। সারাদিন চিকিৎসা না হলেও সহজে মরতো না। ভাই আপনি একটা জিনিয়াস, মাগার আপনার মাথা গরম হইলে তো কিছু পরোয়া। সাকিব পুরো কথা শেষ করার আগে নিজের মুখে হাত দিয়ে চেপে ধরে। থুকো, মাফ করে দেন ভাই, মুখ ফুসকি বের হইছে। আমার বয়স কত সাকিব? ভাই 28.5 বছর। এই 28 বছর বয়সে আমি খুন কয়টা করেছি? হিসেবের বাইরে ভাই। কারে কেমনে মারলে মরবো সবাই জানা আমার। তামিম যে একজন পেশাদার খুনি সেটা তার কথার ওজনে আন্দাজ করা যায়। একজন মানুষ ঠিক কতটা বিচক্ষণ হলে এত কিছু সম্পর্কে জানে তা হয়তো কেউ আন্দাজ করতে পারে না। সুবা আমার জান, ওই আরো 100টা বিয়ে করলে আমার ওরই লাগবে, কিন্তু আমি ছাড়া অন্য কাউকে কবুল বললে এটা শাস্তি পাওয়ার জন্য ওর ফরজ হয়ে গেছিল। আব্বু তুমি সত্যিটা কেন বললে না? কিসের সত্যি? সুবা আপুর তো বিয়ে হয়নি। রাত 8টা। একটু একটু করে চোখের পাতা খুলে সুবা। সারা শরীর অসাড় হয়ে আছে তার, কিন্তু মাঝে মাঝে একটু করে একরকম কাঁপুনি লাগছে তার শরীরে, যেন সে ঝুলছে, না হয় দোল খাচ্ছে। সুবা একটু একটু করে চোখের পাতা খুলে, চোখ খুলে কিছুক্ষণ সামনে তাকিয়ে থাকে। সামনে তাকাতে সুভার ভ্রু কুঁচকে যায়। তারপর নিজের অবস্থান সম্পর্কে অবগত হয় সুভা নিজেকে গাড়িতে আবিষ্কার করে। তারপর পাশে মাথা ঘোরাতে দেখতে পায় তামিম স্যালাইন হাতে নিয়ে চোখে কালো চশমা পরে বাইরে তাকিয়ে আছে। পরক্ষণে সুভা নিজের হাতের দিকে তাকায়। চলন্ত স্যালাইন তামিম ধরে আছে, যেটা তার শরীরে যাচ্ছে। সুভা কিছু না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, নিজেই মারে নিজেই স্যালাইন ধরে। এ কেমন মানুষ? রাত 9টার মধ্যে সরকার বাড়িতে পৌঁছে যায় গাড়ি, যেখানে তানভীর সরকার, আয়েশা সরকার সহ আর অনেকে উপস্থিত। শরীর নড়াচড়া করার মতো 0% শক্তিও অবস্থিত নেই সুভার শরীরে। এসে চুপচাপ বসে থাকে। তামিম নেমে স্যালাইনটা মাহিরের হাতে ধরিয়ে দেয়, তারপর সুভাকে কোলে তুলে নেয়। তামিম আসতে সকলের চোখ ছানা বড়া হয়ে যায়। প্রথম বোধহয় কেউ লাল বেনারসির জায়গায় হসপিটালে ড্রেস পরিয়ে হাতে চলন্ত স্যালাইন ধরে নিয়ে বউ নিয়ে প্রবেশ করছে। সিনেমার শুটিংয়ের অংশকেও হার মানাবে এই দৃশ্য। তামিম সুভাকে নিয়ে সোজা হাজির হয় তার বাবা মায়ের সামনে। মাফ করবেন আব্বাজান, আপনার সামনে কোনো মেয়েকে নিয়ে দাঁড়ায় আছি, বেয়াদবি নিয়েন না।
মেয়ের হাতে স্যালাইন কেন বাপ? আমাকে বিয়ে করার খুশিতে হার্ট অ্যাটাক করছিল, তাই স্যালাইন লাগিয়েছি আম্মাজান। তানভীর সরকার সুভার মাথায় হাত দেয়। আমার ছেলে কি আপনাকে জোর করে তুলে এনেছে? জি কি? না, আমি স্বেচ্ছায় এসেছি। তামিমের খুব জোরে কি বলাতে সুভা বুঝে যায় এখন তাকে আরো 5-6টা গুলি খেতে হবে। আপনি শুধু শুধু আমাকে সন্দেহ করছেন আব্বাজান, আমি মেয়ে তুলে আনার মতো লোকই না। তানভীর সরকার আর কিছু না বলে তামিমকে ভিতরে আসতে বলে। তামিম সুভাকে নিয়ে এসে সোফায় বসায়, তারপর আস্তে আস্তে তার স্যালাইন খুলে দেয়। সুভা চুপচাপ বসে থাকে, কিছু বলার মতো বা করার মতো শক্তি অবস্থিত নেই সুভার। সে শুধু এখন নীরব দর্শকের মতো বসে আছে। তামিম সুভার পাশে বসতে কেউ একজন বোরখা পরিহিত মহিলা ভেতরে ঢুকে, তার সাথে সাথে কয়েকজন গার্ডও দৌড়ে ভেতরে আসে। সুভা। আগন্তুক মহিলার মুখে নিজের নাম শুনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই কণ্ঠস্বর আগে শুনেছে বলে মনে হয় না তার। সুভা, তোমার মা। নিজের মায়ের নাম শুনতেই সুভা নড়ে চড়ে উঠে, কিন্তু অসুস্থতার ভারে উঠতে পারে না। কি হয়েছে আমার মায়ের? তোমার মা আর নেই, তাড়াতাড়ি চলো। এই কয়েক সেকেন্ডের মধ্যে সুভার চোখের সামনে কালো অন্ধকার নেমে এলো। না, কেউ একজন খুব বিশ্রী মজা করছে তার সাথে। সুভা উঠে দৌড় দিতে যায়, কিন্তু সাথে সাথে পেছনে পড়ে যায়। তামিম তার শক্ত হাত দিয়ে ধরে ফেলে সুভাকে। আমার মা নেই তামিম। তামিম খুব শক্ত করে সুভাকে জড়িয়ে ধরে, কান্নার বাঁধ যেন ভেঙে গেছে আজকে। তামিম সুভাকে কোলে তুলে নিয়ে সামনে হাঁটতে থাকে। সারা রাস্তা সুভার চোখের পানিতে ভিজে যায় তামিমের পাঞ্জাবি। সুভাদের বাড়ির সামনে এসে দাঁড়ায় তামিমদের গাড়ি। তামিমের সারাক্ষণ ছিল সুভার পাশে। নিচে নামতেই সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় সুভা এবং তামিম। এত লোক গিজগিজ করছে সুভাদের বাড়ি। তামিম সুভাকে নিয়ে সোজা ভেতরে চলে যায়। সুভাকে দেখে তার বাবা চলে আসে। সুভারে, তোর মা নেই। প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে সুভার বাবা। সুভাকে সোজা নামানো হয় তার মায়ের রাখা লাশের সামনে। মাকে এভাবে সাদা কাপড়ে শুয়ে থাকতে দেখে দম বন্ধ হয়ে আসতে থাকে সুভার। একজন সন্তানের কাছে এর থেকে ভয়ঙ্কর দিন বোধ আর হতেই পারে না। একজন সন্তান কল্পনা তো দূরে থাক, তার চিন্তা তো এমন কিছু আনে না। কিন্তু সুভার মা তো সকাল অব্দি ভালো ছিল, তাহলে এমন কি হলো তার? সুভা এদিক ওদিক তাকিয়ে সৌরভকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সৌরভের দেখা নেই। হয়তো মায়ের মৃত্যুটা সৌরভ মেনে নিতে পারছে না, যার জন্য হয়তো কোথাও লুকিয়ে আছে ভয়ে। সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মায়ের নিথর শরীরটার দিকে। সুভার বুক ফাটছে, কিন্তু মুখ ফাটছে না। তার কাছে সবকিছু কেমন যেন স্ক্রিপ্টে লেখা নাটক মনে হচ্ছে। এই বুঝি তার মা উঠে বসবে আর তাকে জোর করে এক গাদা ভাত মেখে খাওয়াবে। সুভার এমন অবস্থা দেখে উপস্থিত মহিলার এবং তামিমের মা তার পাশে বসে তাকে কাঁদতে বলে। না কাঁদলে দম ফেটে মারা যাবে সে বলে তাকে বুঝায়। সকলে তার মাথায় শরীরে হাত দিতে থাকে একটু কাঁদার জন্য, কিন্তু সুভা ভ্রু কুচকে তার মায়ের দিকে তাকিয়ে থাকে জড়বস্তুর মতো। একটু আগেও গাড়িতে তামিমকে ধরে সে খুব কেঁদেছিল, কিন্তু হঠাৎ এমন কি হলো তার? হয়তো একেই বলে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। শেষবারের মতো মাকে ধরে কেঁদে নে সুভা। বাবার কথাগুলো সুভার কান অব্দি গেল ঠিকই, কিন্তু মস্তিষ্কে হয়তো সেভাবে ঢুকলো না। হতভম্বের মতো বসেই রইল। তামিম এসে সুভার পাশে বসে তার মাথায় হাত দেয়, কিন্তু কোনো লাভ হয় না। সুভার কোনো পরিবর্তন নেই, সে একদৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়ের দিকে। তানভীর সরকার ভেতরে আসার আগেই তার বডিগার্ডরা মোটামুটি লোক সরিয়ে দেয়। একজন প্রধানমন্ত্রী কোথাও যাবে আর সেখানে ভিড় জমবে না, মিডিয়ার লোকেরা জানবে না, এটা বলাই বাহুল্য। কিছুক্ষণের মধ্যে পুলিশের সদস্যের 3টা টিমও চলে আসে। আসসালামু আলাইকুম স্যার, লাশটি পোস্টমর্টমে নিতে হবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।